আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম আলাইকুম সুফিয়ান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভাই শুনতে পাচ্ছেন? জি, এটা নিয়ে এটা নেওয়ার কথা আমি সেশনে নিবো, কালকে কথা হয়েছিল। ওর একটু আপনি কি ফোন দেন, আইডি ও দুইটা না জয়েন একটা করে নাই। ভাইয়া? ভাইয়া আসছে, আসছে আমার ভাইয়া। এক আমার এক হ্যাঁ সুফিয়ান ভাই, একটু করেন। আমার হচ্ছে ওই ইটা একটু ডাউনলোড দিতে হবে, ওই আগেরটার পিই অ্যানোটেশন রয়ে গেছে। একটু 1 মিনিট ওয়েট করেন, ক্লাস শুরু করতেছি। ওকে ভাইয়া। কিছু শুনতে পাচ্ছ না তোমরা? শোনা লাগবে না, একটু ওয়েট করো। হ্যাঁ, ক্লাস করার জন্য পাগল হয়ে গেছো? ওকে, এখন শোনা যাচ্ছে না? ওকে, তাহলে আসলে হয়েছিল কি, আগের যে স্লাইডটা ছিল ক্লাসটা নেওয়ার পরে অ্যানোটেশনটা রয়ে গেছিল। এখন ওই অ্যানোটেশন দিয়ে তো ক্লাস নেওয়া সম্ভব না, তাই তোমাদের জন্য আবার নতুন ভাবে স্লাইড ডাউনলোড দিলাম আর কি। ওকে, তো আজকে তোমাদের সাথে আছি আমি, ডক্টর অভ্র, এবং তোমাদের সাথে কিউ এন্ড এ বক্সে থাকবে ডক্টর জাহিদ ভাই তোমাদের, এবং আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টে থাকবে মনে হয় আবু সুফিয়ান ভাই। তো আমাদের তিনজনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। প্রথম চারটাকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। কি বলবো? ক্রিপ্টোগ্যামাস। কি বলবো? ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস, সি দিয়ে হবে ক্রিপ্টোগ্যামাস, অথবা এভাবে আমরা বলতে পারি ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস কথাটার মানে হচ্ছে কিপটাগ্যামাস। কি মনে রাখবা? কিপটাগ্যামাস। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই কিপটাগ্যামাস? কি কিপটা? এরা কোনো ফুল দেয় না, নো ফুল, তাই না? এরা কোনো ফুল দিবে না।
তার মানে যারা ফুল টুল গার্লফ্রেন্ডের জন্য ফুল কিনেন না টাকার ভয়ে, তাই না? একটা জারবেরা ফুলের দাম 30 টাকা 40 টাকা, তো অনেক দাম। তো যারা ফুল কিনবে না বা ফুল দিবে না ওরাই হচ্ছে গিয়ে কিপটা। তাহলে যারা ফুল দেয় না ওদেরকে কি বলবো? ক্রিপ্টোগ্যামাস। তাহলে ক্রিপ্টোগ্যামাস মানে কি? অপুষ্পক উদ্ভিদ। কি বলবো? অপুষ্পক উদ্ভিদ। ওকে, অপুষ্পক উদ্ভিদ। আর যারা ফুল দেয় নগ্নবীজী এবং আবৃতবীজী, এ দুটো হচ্ছে ফুল দেয়, ঠিক আছে? এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, অথবা ফেনেরোগ্যামাস। তো আমরা ক্রিপ্টোগ্যামাস জানবো হচ্ছে যেগুলো ফুল দেয় না, ক্রিপ্টোগ্যামাস, আর যেগুলো ফুল দেয় ওগুলো হচ্ছে ফেনেরোগ্যামাস। ওকে, আর একটা জিনিস বৈশিষ্ট্য পড়বো আমরা, সেটা হচ্ছে প্রথম তিনটার কিছু বৈশিষ্ট্য সেম, ঠিক আছে? আমি একটু নীল কালার দিয়ে দেখাই, প্রথম তিনটা আলাদাভাবে টিক দেই। শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য আছে সেম, কমন। আর লাস্টের তিনটা টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজীর কিছু কমন বৈশিষ্ট্য আছে। এগুলো যদি পড়তে পারি আমাদের আজকে ক্লাসের অর্ধেক হয়ে যাবে। ওকে, আমরা একটু দেখি। ফার্স্টে আমরা হচ্ছে শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা এই তিনটার বৈশিষ্ট্য একসাথে লিখবো। আর হচ্ছে টেরিডোফাইটা, নগ্নবীজী এবং আবৃতবীজীর বৈশিষ্ট্য একসাথে লিখবো। শৈবাল, ছত্রাক আর কি ব্রায়োফাইটস, এগুলোর বৈশিষ্ট্য আমরা একসাথে লিখবো। এগুলোর কিছু কমন বৈশিষ্ট্য আছে। আর ওদিকে থাকবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে টেরিডোফাইটা, নগ্নবীজী আর হচ্ছে আবৃতবীজী, এদের কিছু কমন বৈশিষ্ট্য থাকবে। তো কমন বৈশিষ্ট্যগুলো দেখলে আমাদের অবজেক্টিভে আমরা অনেকগুলো পেরে যাবো। এখান থেকে এই অবজেক্টিভ গুলোই লাগবে। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমি জানি যে আসলে সারাদিন অন্য কিছু নিয়ে পড়তে হয়, বায়োলজি পড়ো না, তাই এমন ভাবে পড়াবো যাতে কিনা এগুলোই, যেগুলোই পরীক্ষায় বেশি বেশি আসে, যেগুলো ভুল করো ওগুলোই দেখাবো, যেহেতু ক্র্যাশ প্রোগ্রাম, তাই না? এগুলোই তো আমাদের দেখতে হবে। শৈবাল, ছত্রাকে এদের মূল দেহটা হচ্ছে এন। এন কথাটার মানে হচ্ছে গ্যামিটোফাইটিক। এন কথাটার মানে হচ্ছে গ্যামিটোফাইটিক, ঠিক আছে? অথবা এটা আরেকটা নাম আছে হ্যাপ্লয়েড। কি বলতো? হ্যাপ্লয়েড। আর কি? শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটা। আর টেরিডোফাইটা, নগ্নবীজী এবং আবৃতবীজী, এদেরকে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড। কি বলবো? ডিপ্লয়েড। কারণ এদের মূল দেহ হচ্ছে 2n। এদের মূল দেহ কি? 2n। এই 2n কথাটার আরেকটা নাম হচ্ছে স্পোরোফাইটিক। ওকে, এবার আসো শৈবাল, ছত্রাকে মূল নাই। মূল নাই মানে কি? এদের দেহে ভাস্কুলার বান্ডল নাই। ভাস্কুলার বান্ডল কি? জাইলেম ফ্লোয়েম। ভাস্কুলার বান্ডল মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তার মানে কি? এদের কোনো ভাস্কুলার বান্ডল নাই। কি নাই? ভাস্কুলার বান্ডল নাই, মানে মূল নাই। এদের কোনো ভাস্কুলার বান্ডল বা মূল নাই, ঠিক আছে? মানে জাইলেম ফ্লোয়েম নাই। মূল কি করে? পানি থেকে, মাটি থেকে পানি শুষে উপরে নিয়ে যায়। তাহলে এদের কোনো মূল নাই। মূলের ভিতর কি থাকে? জাইলেম ফ্লোয়েম। ওই জাইলেম ফ্লোয়েমকে আমরা বলি ভাস্কুলার বান্ডল, ঠিক আছে? তাহলে এদের কোনো ভাস্কুলার বান্ডল নাই, সহজ কথায়। তাহলে টেরিডোফাইটে কি? টেরিডোফাইটে বা নগ্নবীজী বা আবৃতবীজীতে এদের ইম্পর্টেন্ট জিনিস হতে এদের মূল আছে। কি আছে? এদের মূল আছে। তার মানে কি? এদের ভাস্কুলার বান্ডল আছে। এই কথাগুলো পড়তে হবে, ভাস্কুলার বান্ডল আছে। ওকে, এবারে আর একটা বৈশিষ্ট্য পড়বো, সেটা হচ্ছে শৈবাল, ছত্রাক যেটা আছে, হ্যাঁ, শৈবাল ছত্রাকের দেহকে থ্যালয়েড বলবো। কি বলবো? শৈবাল, ছত্রাক, তারপরে তোমার ব্রায়োফাইটা, এদের দেহকে বলবো থ্যালয়েড। তার মানে এদের দেহকে, দেখো তো এদের কি নাই? এদের মূল নাই। তার মানে কি? এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এদের দেহকে কি করতে পারবো না আমরা? মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যাবে না, ঠিক আছে? আর এদিকে যেটা ছিল সেটা হচ্ছে টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজী, এদের কিন্তু বৈশিষ্ট্য সেম, ঠিক আছে? এদের একটা বৈশিষ্ট্য, এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাবে। তার মানে কি? মূল আছে, তার মানে কি? মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাবে। এটাই কিন্তু রিটেনের কোশ্চেন, রিটেনে আসবে বিভক্ত করা যাবে। এখান থেকে রিটেনের 4টা থেকে একদম প্রত্যেকটার বৈশিষ্ট্য হয়ে যাবে। যদি বলে যে শৈবাল, ছত্রাকের বৈশিষ্ট্য লিখো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য লিখো, অথবা টেরিডোফাইটার, তাহলে এইখান থেকেই দেখো কতগুলো বৈশিষ্ট্য আছে। এখান থেকেই কিন্তু তোমরা বৈশিষ্ট্য আনসার করতে পারবে। অবজেক্টিভে তো আসবেই, ইভেন রিটেনে আসবে। তাই আলাদা আলাদা করে আমি রিটেন দেখাবো না, যা যা পড়াবো এই বৈশিষ্ট্যগুলোই রিটেনে আসবে। ওকে, মনে থাকে যেন। তাহলে এভাবে এভাবে আমাদের বৈশিষ্ট্য দেখতে হবে। তাহলে কমন বৈশিষ্ট্যগুলো হয়ে গেছে। তাহলে আমাদের দেখবো যে সামনে এগুলো খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু দেখি, আমরা ফার্স্টে পড়বো হচ্ছে শৈবাল, ছত্রাক। তাহলে এই তিনটার বৈশিষ্ট্য সেম, ঠিক আছে? দেখো এই তিনটার বৈশিষ্ট্য সেম আমরা দেখলাম। টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজীর বৈশিষ্ট্য সেম। তো ফার্স্টে কি আছে? শৈবাল, ছত্রাক। শৈবাল, ছত্রাক কি? প্রথম তিনটার ভিতরে আছে। তাহলে এদের মূল দেহ এন, এদের মূল নাই।
এদের মূল দেহ এন, এদের মূল নাই, এদের ভাস্কুলার বান্ডল নাই, দেহ হচ্ছে থ্যালয়েড, মানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। তাহলে আমরা শৈবালের বৈশিষ্ট্য দেখি। দেখো তো, এদের দেহ কি? থ্যালয়েড। এদের ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু নাই মানে কি? এদের মূল নাই, সহজ কথায়। ওকে, মনে থাকে যেন। তাহলে আমরা ছত্রাকও দেখে আসি একসাথে। ছত্রাক কি দেখো তো, এদের ভাস্কুলার টিস্যু নাই, মানে কি এদের মূল নাই। ওকে, এখন উভয়েরই কি মূল দেহ কি হবে? এন, হ্যাপ্লয়েড। মনে থাকে যেন, তোমার শৈবালের কি মূল দেহ কি হবে? এন হবে, হ্যাপ্লয়েড। ওকে, এবারে শৈবাল আর ছত্রাকের ভিতর মেইন ডিফারেন্স কি, মেইন পার্থক্যটা কি? শৈবাল হচ্ছে স্বভোজী, শৈবাল হচ্ছে স্বভোজী, তার মানে এদের ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। আর ছত্রাক যেটা ছিল, ছত্রাকে কিন্তু কোনো কি ক্লোরোপ্লাস্ট থাকবে না, তার মানে কি ক্লোরোফিল বিহীন ছত্রাক। এরা হচ্ছে অসবুজ, ঠিক আছে। তার মানে কোনো সবুজ থাকবে না, এর ভিতরে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। তার মানে কি এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তাহলে কি এরা মৃতজীবী, পরজীবী বা মিথজীবী হবে, অন্য জিনিস থেকে শোষণ করে খাবার নেবে। তাহলে কি এরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ছত্রাক কি শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর এগুলো তো সবকিছুই অপুষ্পক, তাই না? আমি কি কিপটাগামাস বা ক্রিপ্টোগামাস কাকে বলছিলাম একদম ফার্স্টে? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা একদম টেরিডোফাইটা পর্যন্ত এরা কোনো ফুল দেয় না, এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস বা ক্রিপ্টোগ্যামাস। ওকে, তো অপুষ্পক, তো অবশ্যই অপুষ্পক, ঠিক আছে। এবং শৈবালও কি ছিল? অপুষ্পক, ঠিক আছে। কিন্তু শৈবাল হচ্ছে স্বভোজী, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট আছে। আর একটা পার্থক্য, শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। শৈবালের কোষ প্রাচীর কি? সেলুলোজ নির্মিত। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কি? কাইটিন নির্মিত। এই পরীক্ষা, এগুলো পরীক্ষা খুব আসে। ছত্রাক, লাস্টে কি আছে? ক। এই ক দিয়ে মনে রাখবা, এদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, শৈবালের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। বোঝা গেছে? এবারে হচ্ছে আরেকটা জিনিস পড়বো। শৈবালের সঞ্চিত খাদ্য মূলত স্টার্চ। স্টার্চ মানে কি? শ্বেতসার। স্টার্চ মানে কি? শ্বেতসার, এক ধরনের পলিস্যাকারাইড। আর ছত্রাকের সঞ্চিত খাদ্য মূলত হচ্ছে তোমার তেল, চর্বি, গ্লাইকোজেন, এগুলো। এই দেখো, ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? সাধারণত গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি ইত্যাদি। পরীক্ষা কিন্তু খুব আসে, ঠিক আছে। শৈবালের সঞ্চিত খাদ্য আর হচ্ছে কি তোমার ছত্রাকের সঞ্চিত খাদ্য। ওকে, ঠিক আছে, এগুলো কিন্তু আসবে। এবারে শৈবালের কয়েকটা গঠন আমাদের পড়তে হবে, ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। শৈবাল কি, আমরা কি শৈবালের একটা উদাহরণ আমরা পড়ছি, অ্যালজি। কি বলো? অ্যালজি বা অ্যালগি। তাই একে অ্যালগোলজি বলা হয়, অথবা ফাইকোলজিও কিন্তু বলা হয়। দুইটাই, দুইটা কখনো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। শৈবালকে ফাইকোলজিও বলা হয় অথবা অ্যালগোলজি বলা হয়, ঠিক আছে। এবারে আসো, এটা মনে করো একটা পুকুর, এটা একটা পুকুর। পুকুরের ভিতরে পানির উপরে যে ভাসমান শৈবাল থাকবে, ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। আর পুকুরের নিচে মাটিতে যে শৈবাল লাগানো থাকবে, মাটিতে যে শৈবাল থাকবে, এগুলোর নাম হচ্ছে বেন্থিক শৈবাল। লিথো কথাটার মানে হচ্ছে পাথর। লিথো কথাটার মানে কি? পাথর। তাহলে পাথরের উপরে জন্মানো শৈবাল হচ্ছে লিথোফাইট। এন্ডো, এন্ডো কথাটার মানে কি? অভ্যন্তরে। এন্ডো মানে কি আমরা জানি না? এন্ডো মানে কি? অভ্যন্তরে। যে কোনো এন্ডো লেয়ার, যেগুলো এন্ডোমেট্রিয়াম কি সব থেকে ভিতরে থাকে, এন্ডোডার্মিস সব থেকে ভিতরে থাকে, এন্ডোডার্ম সব থেকে ভিতরের স্তর। তাহলে এন্ডো মানে অভ্যন্তরে, তাহলে কোন টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল হচ্ছে এন্ডোফাইট। এপি, এপি মানে গায়ে। এপি মানে কি? গায়ে বা উপরে, ঠিক আছে, মানে একদম উপরে। তাহলে শৈবালের গায়ে জন্মানো শৈবাল কি? এপিফাইট, ঠিক আছে। এপি মানে গায়ের উপরে। ওকে, মনে থাকবে, পরীক্ষা আসে। মোট সালোক সংশ্লেষণের 60% শৈবালে থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। মোট সালোক সংশ্লেষণের 60% তোমার শৈবালে ঘটে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভার্সিটির জন্য, রিটেনের জন্য। হ্যাঁ, এই জন্যই বলা হয় যে পৃথিবীতে শৈবালের সালোক সংশ্লেষণের হার অনেক বেশি। এই জন্যই সাধারণত মনে করা হয় যে শৈবাল থেকেই বিবর্তনের মাধ্যমে সকল উদ্ভিদ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এটা মনে করা হয়, ঠিক আছে। এটা কিন্তু রিটেনে আসতে পারে যে কিভাবে বুঝবা যে শৈবাল থেকেই সকল ধরনের, এটার প্রমাণ কি? বলতে হবে যে পৃথিবীর মোট সালোক সংশ্লেষণের 60%ই শৈবালে ঘটে, এজন্যই মনে করা হয় যে শৈবাল থেকেই পৃথিবীর সকল উদ্ভিদের সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে। ওকে, তাহলে শৈবালের কিছু প্রকারভেদ পড়তে হবে আমাদের। পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, ফেওফাইটা, ক্লোরোফাইটা। পাইরোফাইটা, পাইরো কথাটার মানে হচ্ছে তাপ। পাইরো কথাটার মানে কি বলো? তাপ, মানে আগুন, তাই না? পাইরোমিটার মানে কি? তোমার যেটা তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র, আমরা সবাই জানি পাইরো কথাটার সাথে তাপের। পাইরোমিটার মানে কি? তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র, মানে তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র। পাইরোজেন কি করে? দেহের তাপমাত্রা বৃদ্ধি করে, জ্বর সৃষ্টি করে। তাহলে পাইরো কথাটার সাথে তাপ থাকবে। তাহলে পাইরোফাইটা কি? পাইরোফাইটা হচ্ছে এক ধরনের অগ্নি শৈবাল বা ফায়ার এলসি, বা দেখো ফ্লাজিলেট, এটা বারবার আসে। ওকে, আইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল বা সোনালী বাদামি শৈবাল। রোডোফাইটা, রোডো কথাটার মানে হচ্ছে রেড। রোডো কথাটার মানে কি? রেড।
রোডোফাইটা মানে হচ্ছে লোহিত শৈবাল। ফেওফাইটা মানে হচ্ছে বাদামি শৈবাল। ক্লোরোফাইটের ভিতরে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফাইটের ভিতরে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কি বলো? সবুজ শৈবাল। মনে থাকে যেন, প্রত্যেকটার নাম কিন্তু মনে রাখতে হবে। রোডো থেকে মনে রাখবা রেড, এটা লোহিত শৈবাল। ঠিক আছে। আর পাইরো মানে হচ্ছে গিয়ে হিট, পাইরোমিটার, পাইরোহেলিওমিটার, সূর্যের তাপমাত্রা, তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা জানো সূর্যের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র কি? পাইরোহেলিওমিটার। ক্লোরোফাইটা, ক্লোরোফিল কি? এটা হচ্ছে সবুজ শৈবাল, ক্লোরোফিল থেকে তাই সবুজ শৈবাল। ঠিক আছে। তাহলে ফেওফাইটাও পরীক্ষায় আসে, এই ছকটা পরীক্ষায় আসে, কোনটার কি নাম বারবার আসে। ঠিক আছে। এবারে আসে কোনটার সঞ্চিত খাদ্য কি, এতটুকু পড়বা। আমরা কি বলছিলাম? ক্লোরোফাইটা, মূলত ক্লোরোফাইটের একটা উদাহরণ আছে তোমাদের বইতে, উলোথ্রিক্স। উলোথ্রিক্স কিন্তু একটা সবুজ শৈবাল, ক্লোরোফাইটের উদাহরণ। এর সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। আমরা একটু আগে বলছিলাম শৈবালের সঞ্চিত খাদ্য স্টার্চ। তো উলোথ্রিক্স তোমাদের বইতে কেন উদাহরণ দেয়া? উলোথ্রিক্সই সাধারণত মেইন শৈবাল, বা হচ্ছে ক্লোরোফাইটাই হচ্ছে মেইন শৈবাল। তাহলে শৈবালের সঞ্চিত খাদ্য স্টার্চ বলতে মেইন শৈবালটার সঞ্চিত খাদ্য কি? স্টার্চ হবে। মনে থাকবে। বাদ বাকিগুলো কিভাবে মনে রাখবে একটু দেখতেছি। পাইরো, প্যারামাইলন। পাইরো দিয়ে মনে রাখবা প্যারা। এই পাইরো কথাটার সাথে প্যারা কথাটার মিল আছে না? পাইরো, তাই না? পাইরোর সঞ্চিত খাদ্য কি? প্যারামাইলন। জীবনও ভুলবা না। দেখো তো ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য কি? ক্রাইসোল্যামিনারিন। রোডোফাইটা কি? রেড হয়। এখন দেখো এটার নাম ফ্লোরিডিয়ান স্টার্চ। এটাকে একটু মনে রাখো না, রেডিয়ান স্টার্চ, ফ্লোরেডিয়ান। হ্যাঁ, ফ্লোরেডিয়ান স্টার্চ মনে রাখো। তো রেড দিয়ে দেখো ফ্লোরিডিয়ান বা রেডিয়ান কথাটা আছে। ফ্লোরিডিয়ান স্টার্চ হচ্ছে লোহিত রক্তি শৈবালের। ওকে, এটা আমরা এভাবে পড়তে পারি না, যেহেতু রেড, ফ্লোরেডিয়ান স্টার্চ লোহিত শৈবাল, ফ্লো রেডিয়ান, রেডিয়ান তো একই, ফ্লোরেডিয়ান স্টার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে। আর ক্লোরোফাইটার হচ্ছে শ্বেতসার, আর ফেওফাইটার কি হবে? বাকিটা ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজি। ঠিক আছে, অ্যালগিন। মনে থাকবে, পরে কিন্তু বারবার আসে। এবার হচ্ছে ক্লোরোফিল, এটা মেডিকেল ডেন্টালে আসতে পারে। দেখো ম্যাক্সিমামই হচ্ছে এ আর সি, শুধু উলোথ্রিক্সে হচ্ছে এ আর বি, তাই বক্স দিলাম, এটা পরীক্ষা আসে। উলোথ্রিক্স, যেহেতু উলোথ্রিক্স তোমাদের বইতে আছে আলাদাভাবে বর্ণনা, তো উলোথ্রিক্সে হচ্ছে এ বি ক্লোরোফিল থাকে, মনে থাকে যেন। ঠিক আছে। এখন দেখো পাইরোফাইটা মানে কি? অগ্নিশৈবাল। এরা কি? লুমেন্স মানে কি? লুমিনাস, লুমিনেসেন্স মানে কি? ঝলকানি। তাহলে বায়োলুমিনেন্স তৈরি করবে কি? যেটা অগ্নি আছে, আগুনের ঝলকানি আছে, তাহলে পাইরোফাইটা বায়োলুমিনেসেন্স তৈরি করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। উলোথ্রিক্স এর বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, অলরেডি বলে ফেলছি। উলোথ্রিক্স হচ্ছে গিয়ে তোমাদের এক ধরনের কি শৈবাল? এটা হচ্ছে এক ধরনের সবুজ শৈবাল, তাই না? এটা কিন্তু পরীক্ষায় আসে। উলোথ্রিক্স হচ্ছে এক ধরনের ক্লোরোফাইটা। একটু দাঁড়াও। হুম। তাহলে উলোথ্রিক্স হচ্ছে একটা সবুজ শৈবাল বা ক্লোরোফাইটা। ভাই এরা হচ্ছে হেটেরোথ্যালিক। হেটেরোথ্যালিক মানে হচ্ছে নারী আর স্ত্রী উদ্ভিদের আলাদা। ঠিক আছে। হেটেরো, হেটেরো মানে হচ্ছে আলাদা, আর হোমো মানে সেম। তাহলে কি? নারী পুরুষ এখানে কিন্তু আলাদা ওদের। ঠিক আছে। উলোথ্রিক্সের পুরা দেহ, এটা হচ্ছে পুরা দেহ, এটা হচ্ছে পুরা দেহ। আর এদের দেহটা ধারণের জন্য, কোনো কিছুর সাথে আটকানোর জন্য একটা হোল্ড ফাস্ট থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের ডিইউতে আসে, যে উলোথ্রিক্সের ধারণ করার জন্য যে জিনিসটা কোনো কিছুর সাথে আঁকড়ে ধরে, ওই জায়গাটার নাম কি? হোল্ড ফাস্ট। তাহলে ওদের কি? হোল্ড ফাস্ট দ্বারা শৈবালটি কোনো বস্তুর সাথে আবদ্ধ থাকে। এদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে বেল্ট আকৃতির বা আংটি আকৃতির বা গার্ডেল আকৃতির, এটা পরীক্ষা আসে, খুব ভালো মতোই জানো। এদের ক্লোরোপ্লাস্টটা আংটি আকৃতির বা গার্ডেল, মানে হচ্ছে একটু গোলাকার না, একটু গার্ডেলের মতো আর কি, মেয়েদের চুলের ব্যান্ডের মতো। এবারে আসো, একটা জিনিস খুব আসে, এদের ক্লোরোপ্লাস্টের চারপাশে কিছু চকচকে পদার্থ থাকে, ওগুলোকে পাইরিনয়েড বলে। পাইরিনয়েড কি কি দিয়ে গঠিত? এটা আসে। পাইরিনয়েড হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। এটা মেডিকেল, ডেন্টাল এবং ডিইউতে সম পরিমাণে আসে, অন্যান্য ভার্সিটিতে। ঠিক আছে, সকল ভার্সিটিতে পাইরিনয়েড প্রোটিন দিয়ে গঠিত। তোমরা এটা ভুল করো। তোমরা ভাবো যে না, উলোথ্রিক্স সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য তো স্টার্চ, তাহলে পাইরিনয়েডও বুঝি স্টার্চ দিয়ে, এইভাবে বেশি বেসিক দিয়ে দাগায় আসো। না, বুঝতে হবে, পাইরিনয়েড কিন্তু স্টার্চ না, এটা হচ্ছে এক ধরনের চকচকে পদার্থ, এটা প্রোটিন দিয়ে গঠিত। মনে থাকবে। পিপি দিয়ে মনে রাখবা, পাইরিনয়েডে পি আর প্রোটিনে পি। এরা হচ্ছে তোমার পাইরিনয়েড হচ্ছে প, প বা পি পি, এই দুইটা দিয়ে মনে রাখবা। এরা হচ্ছে তোমার প্রোটিন দিয়ে গঠিত, বারবার আসে কিন্তু। এবার আসো অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বটা আমি দাগাই দেই কোনটা কোনটা আসে। মাটির বয়স নির্ণয়ে ডায়াটম শৈবাল ইউজ করা হয়, বারবার আসছে, মনে রাখতে হবে। বাকিগুলো তো লাগবেই, একবার রিডিং পড়বা। ওয়াটার ব্লুমে অসিলেটরিয়া আর নস্টক ব্যবহার করা হয়, অনেকবার তোমাদের ডিইউজেতে আসছে। ঠিক আছে।
মাছের ফুলকা রোগে, এটা মেডিকেল ডেন্টালে আসছে, ওইগোডোনিয়াম ইউজ করা হয় হচ্ছে মাছের ফুলকা রোগে। এগুলো কি? এগুলো তো মুখস্থ করার জিনিস, এগুলো তো বোঝানোর জিনিস না। এবার আমি একটা পোল নিয়ে নিব, নিচের কোনটি ওই অগ্নিশৈবাল নামে পরিচিত? একটু তাড়াতাড়ি আনসার করে দাও, 10-15 সেকেন্ড আমি টাইম দিব। কোনটা হচ্ছে অগ্নিশৈবাল হিসেবে কাজ করে? তাড়াতাড়ি। ওকে, বাবা তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, দেখো 96% সঠিক উত্তর দিছো, পাইরোফাইটা। ওকে, এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস, অন্তঃস্থল থেকে দুয়া। ওকে, পাইরোফাইটা। ওকে, এবার হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য অলরেডি অনেকগুলো পড়াইলাম। সেটা হচ্ছে ছত্রাক হচ্ছে কি, ডেফিনেটলি প্রথম চারটে কি? অপুষ্পক, কিপটাগ্যামিয়া, ক্রিপ্টোগ্যামিয়া। ঠিক আছে, একটা জিনিস দেখো, সুকেন্দ্রিক লেখা আছে। সুকেন্দ্রিক আলাদাভাবে বলতেছি না কেন বলো তো? কারণ প্রাককেন্দ্রিকের উদাহরণ শুধুমাত্র ব্যাকটেরিয়া। আর যা আছে আমরা আজকে যা যা পড়বো, নগ্নবীজি, আবৃতবীজি, টেরিডোফাইটা, ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা, সবকিছু সুকেন্দ্রিক। তার মানে তাদের প্রকৃত নিউক্লিয়াস আছে, তাই আলাদাভাবে আর দেখাই নাই। ওকে, মনে থাকে যেন। এবার আসো ছত্রাকের দৈহিক গঠনটা আমরা একটু পড়বো। দেখো, ছত্রাকের কোষ প্রাচীর কি? অলরেডি বলে দিছি, কাইটিক নির্মিত। আর শৈবালের সেলুলোজ নির্মিত। এদের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। আর শৈবালের কি ছিল? স্টার্চ। ঠিক আছে, গ্লাইকোজেন, তৈলবিন্দু, চর্বি বারবার আসে। এবার আসো ছত্রাকের দৈহিক গঠনটা আমরা একটু দেখবো। ছত্রাকের দৈহিক গঠন দেখানোর জন্য আমরা অ্যাগারিকাস ছত্রাকটা দেখবো। অ্যাগারিকাস যদি খাতায় কখনো লিখতে হয় রিটেনে, অবশ্যই নিচে দাগ দিতে হবে, কারণ এটা একটা গণের নাম। ঠিক আছে, এই দেখো ছত্রাক, এটা ছত্রাকের মূল দেহ হচ্ছে এই যে নিচেরটা, এটা কিন্তু ছত্রাকের মূল দেহ বা দৈহিক অঙ্গ। মূল দেহটা হচ্ছে শাখান্বিত। দেখো, এদের মূল দেহটা থাকে হচ্ছে শাখান্বিত। এদের মূল দেহটা কেমন থাকে? শাখান্বিত। এদের মূল দেহটা হচ্ছে শাখান্বিত। ঠিক আছে, এই মূল দেহটা হচ্ছে মাইসিলিয়াম। শাখান্বিত মূল দেহকে বলা হয় মাইসিলিয়াম। আর মাইসিলিয়ামের এক একটা শাখা যদি আলাদা করো, এক একটা সুতাকে বলা হবে হাইফি। তাহলে হাইফি, মাইসিলিয়াম, এগুলো কিসের অংশ বলো? এগুলো হচ্ছে গিয়ে ছত্রাকের অংশ। এই জন্য দেখো ছত্রাকের একটা বৈশিষ্ট্য কিন্তু ছিল ভাইয়া, এই যে দেখো, দেহ হাইফি দিয়ে গঠিত। দেখছো, এদের মূল দেহ কি? মাইসিলিয়াম না? মাইসিলিয়াম মানে কি? শাখান্বিত দেহ। এই এক একটা শাখার নাম কি? এক একটা শাখার নাম হচ্ছে তোমার কি? হাইফি। মনে থাকবে, এক একটা শাখার নাম হাইফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো এদের জননাঙ্গ কি? এদের জননাঙ্গটা হচ্ছে ফ্রুট বডি। ফ্রুট বডি হচ্ছে এদের একটা জননাঙ্গ। জননাঙ্গের কয়েকটা অংশ থাকে, এটা হচ্ছে স্টাইপ, এটা হচ্ছে ছাতার মতো অংশটার নাম হচ্ছে পাইলিয়াস। আর এর ভিতরে গিল থাকে, কিছু গিল থাকে। এই গিলের ভিতরে থাকে এদের ব্যাসিডিও স্পোর। প্রত্যেকটা গিলে 4টা করে ব্যাসিডিও স্পোর থাকে। আমি এঁকে দিলাম 4টা, এটাও পরীক্ষায় আসে। ব্যাসিডিও স্পোর কয়টা থাকে? 4টা করে ব্যাসিডিও স্পোর। ঠিক আছে, ব্যাসিডিও স্পোর থাকে হচ্ছে 4টা। মনে থাকবে, ব্যাসিডিও স্পোর কয়টা থাকে? 4টা। এই যে দেখো, 1 2 3 4। এটা কিন্তু আমাদের ডিইউতে বারবার আসে, জেইউতে, মেডিকেলে, ডেন্টালে, গোষ্ঠীর সব ভার্সিটিতে, মেডিকেল ডেন্টালে বারবার আসে। সো এটা কিন্তু মাথার ভিতর রাখতে হবে। ঠিক আছে, বারবার পড়তে হবে। তাহলে দেখো দৈহিক অংশ মাইসিলিয়াম। তাহলে এখন দেখো স্লাইডটা কত ইজি হয়ে যায়। দৈহিক অংশ মাইসিলিয়াম, আর জনন অংশ হচ্ছে গিয়া স্টাইপ, পাইলিয়াস আর গিল। গিলের ভিতরে কি থাকে? ব্যাসিডিয়া স্পোর থাকে গিলের ভিতরে। ওকে, মনে থাকবে। তাহলে হাইফি মাইসিলিয়াম কার অংশ? অ্যাগারিকাসের অংশ। ঠিক আছে, তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ি, এখন দেখবে খুব ইজি হবে। ছত্রাকের দৈহিক গঠন একটু দেখো তো, পড়ে আসছি একটু আগে। হাইফি কি? সূত্রাকার শাখা। আর এগুলো একসাথে মিলে কি হয়? শাখা প্রশাখা বিশিষ্ট কি? মাইসেলিয়াম। ওকে, মাইসেলিয়াম হাইফি। ঠিক আছে, এবার সিনোসাইটিক মাইসিলিয়াম, বহু নিউক্লিয়াস যুক্ত দশাকে বলা হয় সিনোসাইটিক মাইসিলিয়াম। এদের যে হাইফি গুলো বা মাইসিলিয়াম গুলো, প্রত্যেকটা কোষে বহু নিউক্লিয়াস থাকে, এটাকে সিনোসাইটিক দশা বলে। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসার মতো কোশ্চেন যে কোনো ভার্সিটিতে। হস্টোরিয়াম, মাস্ট মাস্ট মাস্ট, ট্রিপল মাস্ট। এখন বলো তো, ছত্রাকে আমি কি বলছিলাম? এরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তার মানে কি? এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তাহলে ছত্রাক কি করে দেখো তো? ছত্রাক যে অঙ্গের মাধ্যমে শোষণ করে, ওই অঙ্গের নাম হচ্ছে হস্টোরিয়াম। তাহলে ছত্রাকের যে শাখাগুলো, তাহলে ছত্রাকের যে অঙ্গ শোষণ করে, যে অঙ্গ শোষণের জন্য দায়ী, ওটার নাম কি? শোষণকারী অঙ্গের নাম হচ্ছে হাইফি। হাইফি না তো হস্টোরিয়াম। শোষণকারী অঙ্গের নাম কি বলো? হস্টোরিয়াম। আর হাইফি তো হচ্ছে কি এক একটা শাখা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। শোষণকারী অঙ্গের নাম কি? হস্টোরিয়াম। মাইকোরাইজা, মাইকোরাইজা কথাটার মানে হচ্ছে গিয়া উদ্ভিদের মূলে যদি ছত্রাক, যে ছত্রাক গঠন হয়, ওগুলোর নাম মাইকোরাইজা। ঠিক আছে, তাহলে উদ্ভিদের সরু মূলে যে ছত্রাক জন্মে, ওটার নাম কি? মাইকোরাইজাল ছত্রাক। আর মূল আর ছত্রাককে একসাথে বলা হয় হচ্ছে মাইকোরাইজা। এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। ওকে, রাইজোমর্ফ, রাইজোমর্ফ হচ্ছে ছত্রাকের একটা শক্ত রশির মতো গঠন। এটা কিন্তু শোষণ অঙ্গ না, একটা জাস্ট রশির মতো গঠন, যেটা ছত্রাককে দৃঢ়তা দান করে। কিন্তু ওদের শোষণ অঙ্গ কি? ওদের শোষণ অঙ্গ হচ্ছে হস্টোরিয়াম। এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, ওকে।
তাহলে আমরা একটু দেখি ছত্রাকের উপকারিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমি যেবার মেডিকেলে চান্স পাইছিলাম আসছিল, আমি একটু বলি কি কি আসছিল। ছত্রাক হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, মাশরুম ওষুধ তৈরিতে, পেনিসিলিয়াম নামক অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহার করা হয় এই ছত্রাকগুলো। দেখো জিবেরিলিন নামক উদ্ভিদ বৃদ্ধি হরমোন তৈরি করতে যে ছত্রাকটা ব্যবহার করা হয়, খুবই ইজি, জিবেরেলা নাম আছে। খাদ্য হিসেবে কি কি মাশরুম চাষ করা হয়, ভলভারিয়েলা প্লুরোটাস আসে। মদ তৈরিতে, অ্যালকোহল প্রস্তুতিতে, এই চিটাগুড় থেকে এই যে আপনার এক একজন বিখ্যাত বুয়েটিয়ান বা বুয়েটে প্রিপেয়ার যারা হচ্ছেন ডেফিনেটলি জানেন চিটাগুড় বা মোলাসেস থেকে আমরা কিভাবে কি পাই, অ্যালকোহল পাই। ওখানে আমরা দেখছিলাম না ইস্ট ব্যবহার করা হয়। তো ইস্ট কিভাবে অ্যালকোহল তৈরি করে বলতো, সেটা হচ্ছে চিটাগুড়কে, চিটাগুড় কি, চিটাগুড় ছিল একটা হচ্ছে স্যাকারিন বা হচ্ছে একটা দ্বিশর্করা করা, তাই না, ওকে ই করে। তাহলে ইস্ট সবসময় কি চিনির সাথে এর একটা সম্পর্ক আছে, এদেরকে ফার্মেন্ট করে বা গাজাইয়া বা গাজন প্রক্রিয়ায় এর অ্যালকোহল তৈরি করে। তাহলে ইস্টের বৈজ্ঞানিক নামে দেখো তো, চিনি মানে কি স্যাকারিন, স্যাকারোমাইসিস কথাটা থাকবে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। ইস্ট কি করে, তোমার মদ তৈরিতে, অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ওকে, কিছু কিছু রোগ আছে, এই রোগগুলো দেখবা, এই রোগগুলো মনে রাখা তেমন কোনো ব্যাপার না, একটু দেখাই। সেটা হচ্ছে ধানের পাতার রোগ কোন ছত্রাক করে, অরাইজে কথাটা আছে। আলু, আলু যে গোত্রের, ওই গোত্র হচ্ছে সোলানেসি, ঠিক আছে। তাহলে আলু কি যে ছত্রাক আলুর রোগ সৃষ্টি করে, সোলানি কথাটা আছে, এতটুকুই পড়বা। মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি করে যে বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম ক্যানিস, এপিডার্মাটোফাইটন, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার একটা পোলে চলে আসছি। পরজীবী ছত্রাক যে হাইফির মাধ্যমে শোষণ করে, এদের যে শোষণ অঙ্গটা ছিল ওটার নাম কি, একটু তাড়াতাড়ি আনসার করো। এরা তো খাদ্য শোষণ করে তাই না, যে অঙ্গের মাধ্যমে বা যে হাইফির মাধ্যমে এরা খাদ্য শোষণ করে ওটার নাম কি, তাড়াতাড়ি দেখো। রাইজোমর্ফ, মাইসেলিয়াম, হস্টোরিয়াম না মাইকোরাইজা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা পারলে বুঝবো যে খুব ভালো বুঝছো। ওকে, থ্যাংক ইউ। দেখো 93% সঠিক উত্তর দিচ্ছ, এই জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। ওকে, বারবার পরীক্ষায় আসে। ওকে, তাহলে এটা আমাদের হইলো, এটা উত্তর হচ্ছে হস্টোরিয়াম। ওকে, এবার হচ্ছে দাঁত রোগ। দাঁত রোগের অলরেডি আমরা বলে দিছিলাম, এই যে এই জীবাণুগুলোর নাম খালি পড়তে হবে, জীবাণুগুলোর নাম আসে। আর দাঁত রোগ চিকিৎসায় অ্যান্টিফালগান ক্রিম ব্যবহার করব, ফাঙ্গাস মানে কি ছত্রাক, আর দাঁত মর্দন গাছের পাতার রস ব্যবহার করতে পারি, এটা হচ্ছে ছত্রাকনাশী একটা রস। ওকে, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এখান থেকে কোনটা আসবে আমি একটু বলে দেই। সেটা হচ্ছে দেখো, অ্যাগারিকাস এত ইম্পর্টেন্ট, এরা ডায়াবেটিস রোগীর জন্য, ইমিউন সিস্টেমকে উন্নত করতে, ক্যান্সার টিউমার প্রতিরোধে, উচ্চ রক্তচাপ, চুল পাকা, চুল পড়া প্রতিরোধ করে। নানা ধরনের ভিটামিন পাওয়া যায়, থায়ামিন হচ্ছে ভিটামিন বি 1, রিবোফ্লাভিন ভিটামিন বি 2, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। ভিটামিন সি, ডি, কে, প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি 5। আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছিলাম 2011-12 সেশনে, এটা আসছিল। প্যান্টোথেনিক মানে ছত্রাকে কোন ভিটামিনটা পাওয়া যায়, দিয়ে দিছিল হচ্ছে গিয়া বি 3, দেখো তো বি 3 পাওয়া যায় না, দিয়ে দিছিল আরেকটা ভিটামিন ই, আর দিয়ে দিছিল ভিটামিন বি 5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড নামটাই দিয়ে দিছিল, আরটা দিয়ে দিছিল হচ্ছে গিয়া বায়োটিন। তাহলে উত্তর কি হবে, প্যান্টোথেনিক অ্যাসিড। তাই প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। মেডিকেল ডেন্টাল প্লাস ভার্সিটি, সব থেকে মজার কথা, ভার্সিটির কোশ্চেন মেডিকেল ডেন্টালের থেকে অনেক বেশি কঠিন হয়। সো বায়োলজি কোশ্চেনটা অনেক কঠিন হয়। সো বায়োলজিকে নিম্নভাবে দেখার কোনো উপায় নাই, ভালো মতো পড়তে হবে, নইলে কিন্তু ভালো সাবজেক্ট পাইবা না, এটা কিন্তু মনে রাখো। কারণ আগে এক সময় ছিল, যে সময় হচ্ছে অনেক মানে কি বলবো, ম্যাথে মানুষজন অনেক ভালো করতো। আজ থেকে অনেক বছর, সে বহুকাল আগের কথা, 2010, 11, 12 সালের দিকে পোলাপান আসলেই ম্যাথে ভালো ছিল। যেমন আমি নিজেই তোমার ঢাকা ভার্সিটির কোচিং না করেই ঢাকা ভার্সিটির ম্যাথে কিন্তু 30-এ ইজিলি ভালো একটা নাম্বার তুলতে পারছিলাম। কারণ ওই সময় আমাদের সৃজনশীল ছিল না, সৃজনশীল না থাকার কারণে আমাদের ফিজিক্সের ম্যাথ, তারপরে কেমিস্ট্রির ম্যাথ, বায়োলজির ম্যাথ, এগুলোর প্রমাণ করতে হইতো। তোমরা তো খালি সূত্র মুখস্থ করো, আমরা সূত্র প্রমাণ করতাম, তাই না, এগুলো পরীক্ষায় আসতো, তাই আমাদের লাগতো, তোমাদের লাগে না তাই করো না। তো ওই প্রমাণ করার কারণে ওই সময় স্টুডেন্ট গুলোর ম্যাথ, তোমরা যেমন একদম অনেক কঠিন কঠিন ম্যাথ, অনেক কিছু কেমন না টেকনিক দিয়ে শিখো, অনেক কিছু করো কোচিং এর সময়, তাই না, আমাদের সময় ওইটা লাগতো না। আমরা যেহেতু প্রমাণ শিখে আসতাম, ইজিলি একটা ম্যাথ দেখলেই করে যাইতো। তাই ওই সময় কিন্তু বায়োলজির খুব একটা গুরুত্ব ছিল না, কারণ ম্যাথে নাম্বার উঠতো অনেক, ফিজিক্সে নাম্বার উঠতো অনেক। হ্যাঁ, এমনও দেখছি আমাদের সময় একটা ছেলে বায়োলজিতে তোমার 28.7, সরি, ম্যাথে 28.75 পাইছে, একটা মাত্র অঙ্ক ভুল হয়েছে। আর ওদিকে বায়োলজিতে 11 পেয়ে ও হচ্ছে ইসে চান্স পেয়ে গেছে, ঢাকা ভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে চান্স পেয়ে গেছে। বাট এখন কিন্তু এটা সম্ভব না, এখন ম্যাথেও কিন্তু খুব একটা ভালো নাম্বার আসে না।
ফিজিক্সেও খুব একটা ভালো নাম্বার আসে না, কেমিস্ট্রিতেও কিন্তু ভালো নাম্বার আসার প্রশ্নই আসে না। কারণ এটা কিছু করার নাই, এখন যে সিস্টেম, পড়ালেখার সিস্টেম, সৃজনশীলে যেটা হয়েছে, হ্যাঁ সৃজনশীলতা বাড়ছে, ক্রিয়েটিভিটি বাড়ছে, বাট যেটা হয়েছে তোমরা হচ্ছে অনেকটা মুখস্থ নির্ভর হয়ে গেছো, যে না আমরা উত্তর মুখস্থ করব, ম্যাথ মুখস্থ করব, খুব টেকনিক্যাল জিনিসগুলো, তো বেসিকটা আস্তে আস্তে একটু কমে গেছে। এই কমে যাওয়ার কারণে আমাদের বায়োলজির প্রতি চাপটা বাড়ছে, যে বায়োলজিতে একটা ভালো নাম্বার না পাইলে আলটিমেটলি কিন্তু ভার্সিটিতে আমরা ভালো করতে পারি না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে থাকে যেন, ওকে? এই জিনিসটা খেয়াল করবা। এটা তোমরা বেশি কিছু লাগবে না, নর্মালি দেখো তোমরা হল ভোল্টেজের রাশিমালা খালি সূত্র মুখস্থ করছো। আমার এখনো মনে আছে, আমার হচ্ছে ইন্টারে হল ভোল্টেজের রাশিমালা পুরাটা মুখস্থ করতে, মানে প্রমাণ করতে হয়েছিল, পরীক্ষায় আসছিল। ওকে, তোমরা কি শুধু সূত্র মুখস্থ করো, তো যদি প্রমাণ আসে আমরা তো কি ভিতর থেকে পারতাম। সো এই জিনিসটা হয়েছে, তাই বায়োলজির প্রতি একটু গুরুত্ব দিতে হবে ভাই, কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে ঢাকা ভার্সিটিতে খুব বেশি সহজ কোশ্চেন হয় না, ওখানেও কিন্তু একটা ধরা খাওয়ার সময়, তাই সবগুলোতে একটা গড়ে ভালো নাম্বার করতে হবে, তাই বায়োলজি পড়তে হবে। তো যাই হোক, বিষাক্ত মাশরুম চেনার উপায়, উজ্জ্বল বর্ণের হয়, সাধারণত বেগুনি রঙের হয়, ঠিক আছে, আর এরা রোদে জন্মায় না, এরা কাঠের উপর জন্মায়, নামগুলো পড়তে হবে। ওকে, লাইকেন হচ্ছে ছত্রাক এবং শৈবালের একটা মিথজীবী দশা। মিথজীবিতাটা কি? মিথজীবিতা কথাটার মানে হচ্ছে যেখানে দুইটা জীব পরস্পর একসাথে থাকে। বায়োলজি অ্যান্সার না করলে ঢাকা ভার্সিটির সব থেকে ভালো সাবজেক্ট গুলোই মিস করবা, ঠিক আছে? যেমন কিনা বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, বোটানি, জুওলজি, জিওলজি, সাইকোলজি, ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমরা মিস করে যাবা। শুধুমাত্র কয়েকটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো কেমিস্ট্রিও পাবা না, কেমিস্ট্রিও কিন্তু বায়োলজি আনসার করতে হয়, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবারে আসো, লাইকেন কি? লাইকেন হচ্ছে কি ছত্রাক এবং শৈবালের তোমার হচ্ছে গঠন, যেখানে কিনা দুইটা জীব উপকৃত হয়। এর ভিতরে শৈবাল কম থাকে, শৈবাল থাকে মাত্র 5 থেকে 10%, বাদ বাকি সবই থেকে ছত্রাক। পৃথিবীতে 17,000 লাইকেন পাওয়া গেছে। লাইকেন, লাইকেন কি? যেহেতু শৈবাল ছত্রাক থাকে, এরা কি অপুষ্পক উদ্ভিদ, এদেরকে বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিকেল, ডেন্টাল, ভার্সিটির জন্য। ওকে, এরা দেখো পাথর থেকে মাটি সৃষ্টি করে, নাইট্রোজেন সংবন্ধন করে। এরা পাথর থেকে মাটি সৃষ্টি করে আর কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। তাই এদেরকে বলা হয় যে, কি বলা হয় বলতো? এদেরকে বলা হয় পরিবেশ বা বায়ু দূষকের নির্দেশক, পরিবেশ বা বায়ু দূষণের নির্দেশক বলা হয়, কারণ এরা মাটির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতেছে, নাইট্রোজেন সংবন্ধন করতেছে। লাইকেনের ক্লাসিফিকেশন এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নেই। যারা পড়তে চাও, কারণ এগুলো অনেক কঠিন কঠিন জিনিস আছে, এগুলো দরকার নেই, এগুলো কখনো আসে না। তারপরে যদি পড়তে চাও একটা পড়বা, লেপ্রোজ লাইকেন, দেখো তো, ল্যাপ্রারিয়া যে লাইকেনে হয়, লেপ্রোজ এটা হচ্ছে ল্যাপ্রারিয়া। ওকে, খুব বেশি দরকার নেই। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব দেখো, এরা বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, টিউমার প্রতিরোধী, অ্যানজাইনা প্রতিরোধী, জলাতঙ্ক এবং যক্ষার ওষুধ, চর্মরোগের ওষুধ। ওকে, আমি বললাম এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৈশিষ্ট্যগুলো। তোমাদের যে প্রথম স্লাইডটাতে আমি দিয়ে দিছি, প্রথম তিনটার বৈশিষ্ট্য কি কি, ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা, ওখান থেকেই তো ছত্রাকের 5টা বৈশিষ্ট্য লেখা যায়। আরো কত লিখতে পারো, হস্টোরিয়াম আছে, হাইফি আছে, মাইসেলিয়াম আছে, ব্যাসিডিয়াম আছে, তাই না? পারবা না? পারবা? এগুলো কিন্তু লেখা যায়। সুতরাং কোনো ভয়ের কিছু নাই। লাইকেনকে কেন পরিবেশ দূষক নির্দেশক বলা হয়? এরা কি পাথর থেকে মাটি সৃষ্টি করে, এদের পানি ধারণ ক্ষমতা ভালো পরিবেশে। আর কি বলো, একটু আগে বললাম কেন বলা হয় পরিবেশ দূষক নির্দেশক। এই যে দেখো আরেকটা ছিল, নাইট্রোজেন সংবন্ধন করে। পারবা না? সো আলাদাভাবে কিন্তু আলোচনা করতেছি না। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, এখন আমরা ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব। ব্রায়োফাইটা কি বলতো? এন, প্রথম তিনটা এন ছিল হ্যাপ্লয়েড, তাহলে ছত্রাক এবং শৈবালের সাথে ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্যের মিল পাবো। ছত্রাক এবং শৈবালের সাথে আমরা কিছু বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার বৈশিষ্ট্যের মিল পাবো। মিলগুলো দেখি। অপুষ্পক অবশ্যই, টেরিডোফাইটাও কি অপুষ্পক, এরা ই দেয় না, এরা সবগুলো কি কিপ্টাগ্যামাস বা ক্রিপ্টোগ্যামাস। দেখো তো, দেহ থ্যালয়েড, দেহ থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মানে কি? সহজ কথায় মূল নাই। মূল নাই মানে কি? একই কথা, আবার ভাস্কুলার টিস্যু নাই। ঠিক আছে, প্রথম তিনটা শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সেম। এখন আসো, ব্রায়োফাইটায় মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। ব্রায়োফাইটায় কি বলো? মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইজয়েড। কারণ কি দেখো, এই ছত্রাকে আমরা কি পাইছিলাম মূলের পরিবর্তে? শোষণ অঙ্গ, মনে আছে? হস্টোরিয়াম, যেটা একটু আগে তোমরা পোল দিলা। আর ব্রায়োফাইটায় কি মূলের পরিবর্তে কি আছে? রাইজয়েড আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে।
এখন তোমাদের যে প্যাচটা লাগে, প্যাচটা লিখে দেই এখানে, একদম ম্যাজিকের মতো কাজ করবে। একদম হাসান স্যারের বইয়ের উপরে ভাইয়া লিখে রাখবা, এখান থেকে প্যাচ লাগেই। ঠিক আছে, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, ব্রায়োফাইটা আরটা হচ্ছে টেরিডোফাইটা। ব্রায়োফাইটায় কি বললাম, রাইজয়েড থাকে। কি থাকে, রাইজয়েড। আর টেরিডোফাইটায় থাকে রাইজোম। এটা হচ্ছে একটা কমন ভুল এবং এটা ডিইউর একটা হট কোশ্চেন। টেরিডোফাইটায় থাকে রাইজোম, একদম হাসান স্যারের বইয়ের পিছনে উপরে এই চ্যাপ্টারে যেখানে রাখো লিখে রাখবা, ভুল যেন না হয়। ব্রায়োফাইটাই হচ্ছে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, আর টেরিডোফাইটাই হচ্ছে মূল থাকে। তো ওদের তো আর রাইজয়েড থাকবে না। টেরিডোফাইটায় কি থাকে, রাইজোম। রাইজোম হচ্ছে কাণ্ডের শক্ত দশা। টেরিডোফাইটা, রাইজোম, রাইজোম কি কাণ্ডের একটা শক্ত দশা, শক্ত কাণ্ডকে বলা হয় রাইজোম। এই দুটো কিন্তু বারবার ভুল করো। যা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো সিরিয়াস, তাহলে অবশ্যই বিগত সালের কোশ্চেন গুলো সলভ করছো। সলভ করতে গিয়ে এই জায়গাটায় অবশ্যই তোমাদের প্যাচ লাগছে, এবং প্যাচটা ক্লিয়ার করে দিলাম, লিখে রাখবা। ওকে, তাহলে আমরা একটু দেখি ব্রায়োফাইটে কি থাকে, রাইজয়েড থাকে, তাই না? মূলের পরিবর্তে, মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েড। রাইজয়েড কি এককোষী, আর স্কেল থাকলে ওটা হচ্ছে বহুকোষী। যে রাইজয়েডে অনেকগুলো কোষ থাকবে ওগুলোকে বলা হবে বহুকোষী স্কেল। এখন আসো, ব্রায়োফাইটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। হেপাটিকি, হেপাটিকির উদাহরণ হচ্ছে রিক্সিয়া। রিক্সিয়া একটা ব্রায়োফাইটার উদাহরণ, তাই না? রিক্সিয়াকে কেন হেপাটিকি বলা হয় বা লিভার ওয়ার্ড বলা হয়, এটা পরীক্ষায় আসে। রিক্সিয়া কি, লিভার ওয়ার্ড। কেন লিভার ওয়ার্ড বলা হয়? কারণ রিক্সিয়ার গঠনটা হচ্ছে মানুষের লিভারের মতো। লিভারের সেলগুলোকে কি বলা হয়, হেপাটোসাইট বা হেপাটিক সেল। তাহলে রিক্সিয়ার যে সেলগুলো বা কোষগুলো, ওগুলো দেখতে কেমন বলতো, লিভারের সেলের মতো, তাই রিক্সিয়াকে বলা হয় হেপাটিক। ঠিক আছে, মনে থাকবে, এটাও পরীক্ষায় আসে। রিক্সিয়া হচ্ছে লিভার ওয়ার্ড, এবং একে কেন লিভার ওয়ার্ড বলা হয় বা হেপাটিক শ্রেণীর, কারণ লিভার সেল হেপাটোসাইটের সাথে এদের মিল আছে। এছাড়াও আরেকটা অ্যান্থোসিরিটি আর মাসাই। মাসাই বর্গের একটা উদাহরণ হচ্ছে মস। পুরান বই থেকে কোশ্চেন আসলে এটা থেকে দিয়ে দেয়। মস কিসের উদাহরণ? মস কিন্তু ব্রায়োফাইটের উদাহরণ। কারণ মসের একটা শ্রেণী মাসাই, মাসাইর উদাহরণ হচ্ছে মস, যেটা আমাদের আগের সিলেবাসে ছিল, এখন তোমাদের নাই। ওকে, তাহলে আমরা সামনে বৈশিষ্ট্যগুলো একটু দেখি। ব্রায়োফাইট আর রিক্সিয়া, এটার গঠনটা রিটেনে আসতে পারে। একটু দেখি, এটার তিনটা অংশ আছে। ফটোসিনথেটিক অঞ্চল বা উপরের অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চলে কি হবে, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে কি তৈরি হয়, ফুড তৈরি হয়। তাহলে ফুড তৈরি হবে ফটোসিনথেটিক অঞ্চলে, সালোক সংশ্লেষণে। এন্ড ফটোসিনথেটিক অঞ্চলে অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কি দরকার হয়, ফটোসিনথেসিস মানে কি, সালোক সংশ্লেষণ, কার্বন ডাই অক্সাইড দরকার হয়। তাহলে এই অঞ্চলে কি, অবশ্যই কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে হবে। এই অঞ্চলে কি প্রবেশ করতে হবে, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে হবে। তাহলে এই অঞ্চলে কি থাকে, বায়ু কুঠুরি থাকে। পরীক্ষা কিন্তু আসে, ফটোসিনথেটিক অঞ্চলে কি থাকে, বায়ু রন্ধ্র থাকে। কারণ সালোক সংশ্লেষণে কি, কার্বন ডাই অক্সাইড ঢুকতে হয়। এরপর হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলটা নিরেট থাকে। এখানে হচ্ছে যে খাদ্যটা তৈরি করলো, এই খাদ্যটাকে এরা জমা রাখে। ঠিক আছে, এখানে কি করে, খাদ্য সঞ্চিত থাকে, সহজ কথায়, যে খাদ্যটা তৈরি করতেছে। নিম্নত্বক, নিম্নত্বক হচ্ছে নিচের ত্বক। নিম্নত্বকে কি হয়, এই যে দেখো, এদের মূলের পরিবর্তে স্কেল থাকে বহুকোষী, অথবা রাইজয়েড থাকে এককোষী। ঠিক আছে, এককোষী রাইজয়েড বা বহুকোষী স্কেল, এটাই, এতটুকুই। এখন একটু আমরা একটা জিনিস দেখব যেটা দেখানো হয় নাই। ব্রায়োফাইটার নিষেকের জন্য অবশ্যই পানির দরকার হয়। ঠিক আছে, ব্রায়োফাইটার নিষেকের জন্য অবশ্যই পানি বা তরল দরকার হয়। সবসময় পানি বা লিকুইড মানে কি, তরল দরকার হয়। সেই জন্য ব্রায়োফাইটাকে আমরা বলি হচ্ছে গিয়া উভচর উদ্ভিদ। জীবনের কোনো না কোনো পর্যায়ে এদের নিষেকে পানির দরকার হয় এবং তরল পদার্থ দরকার হয়, পানি অথবা যে কোনো তরল, কোনো আয়ন ঠায়ন না, কিন্তু পানি বা তরল। তাই এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। ওকে, এখন হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার পড়ার আগে একটা পোল আমি নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, তোমার ব্রায়োফাইটার নিষেকের জন্য কি প্রয়োজন? তাড়াতাড়ি 10 সেকেন্ড সময় পাবা। যা যা বলবো এগুলোই পরীক্ষায় আসে, এই বৈশিষ্ট্যগুলো লাগবেই। গুড, তাহলে তরল দরকার হয়। ঠিক আছে, মনে থাকে যেন। থ্যাংক ইউ, তোমরা পারছো। তরলের এখানে দরকার হয়। ওকে, এবার হচ্ছে টেরিডোফাইটা। বলতো, প্রথম তিনটার বৈশিষ্ট্য সেম ছিল, মনে আছে? শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটার বৈশিষ্ট্য সেম ছিল। তাহলে কি বলো, শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা, এদের কি হবে, এদের হচ্ছে গিয়া এন
আর টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এদের বৈশিষ্ট্য কিন্তু সেম হবে। ঠিক আছে, তো টেরিডোফাইটা কি লাস্টের তিনটা, তাহলে এদের কি বৈশিষ্ট্য ছিল বলো তো? টেরিডোফাইটায় লাস্টের তিনটা বৈশিষ্ট্যে আমরা একটু দেখি এদের কি বৈশিষ্ট্য ছিল। এর হচ্ছে 2n, মানে কি এদের দেহে হচ্ছে ডিপ্লয়েড। আর সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এদের কি, মূল আছে, তাই না? লাস্টের তিনটা মূল আছে। মূল আছে মানে কি, ভাস্কুলার বান্ডাল আছে। কি আছে? ভাস্কুলার বান্ডাল আছে। এই ভাস্কুলার বান্ডেল মানে কি, মূল, মূলের ভিতরে পরিবহন তন্ত্র থাকে। ভাস্কুলার বান্ডেল মানে কি, জাইলেম ফ্লোয়েম আছে। এখন দেখো তো টেরিডোফাইটা, আমরা আরেকটা বলছিলাম টেরিডোফাইটা কি, অপুষ্পক, মনে আছে? টেরিডোফাইটা কিন্তু অপুষ্পক। লাস্টের তিনটার বৈশিষ্ট্য একটা থাকলেও আমরা বলছিলাম প্রথম চারটা কি, অপুষ্পক, এরা পুষ্প দেয় না, তার মানে কি ফুল দেয় না, এরা ক্রিপ্টোগ্যামাস। অপুষ্পকে কি বলছিলাম, এরা ফুল দেয় না। ফুল যারা দেয় না ওদেরকে কি বলা হয়, ক্রিপ্টোগ্যামস বা ক্রিপ্টোগ্যামাস বা কিপ্টাগ্যামাস, এভাবে মনে রাখতে বলছিলাম না? তাহলে দেখো তো, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদের ভিতরে সর্বাপেক্ষা উন্নত। কারণ কি, এরা অপুষ্পক, ফুল দিচ্ছে না, কিন্তু এদের কি আছে, পরিবহন তন্ত্র, মূল বা ভাস্কুলার বান্ডাল আছে, তাই কি এরা সর্বাপেক্ষা উন্নত। তাহলে এরা অপুষ্পক, বাট কি আছে, বাট মূল আছে, ভাস্কুলার বান্ডাল আছে, তাই এরা কি অপুষ্পকের মধ্যে সর্বাপেক্ষা উন্নত। আবার দেখো ভাস্কুলার উদ্ভিদ, ভাস্কুলার উদ্ভিদ মানে কি, যাদের তোমার হচ্ছে পরিবহন তন্ত্র আছে, মূল আছে। ভাস্কুলার উদ্ভিদ কি কি আছে, লাস্টের তিনটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। আবার এদের ভিতরে টেরিডোফাইটা কেন অনুন্নত, কারণ এরা অপুষ্পক। ঠিক আছে, ফুল দেয় না, ক্রিপ্টোগ্যামাস। এই জন্য টেরিডোফাইটাকে কি বলা হয় দেখো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, কারণ এরা ফুল দেয় না, বাট এদের কি আছে, মূল আছে, ভাস্কুলার বান্ডাল আছে। বারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্সিটি মেডিকেল ডেন্টালের জন্য, এবং তোমাদের ডিউর জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাস, জাহাঙ্গীরনগর, সব জায়গায় আসে এগুলো। ওকে, টেরিডোফাইটের উদ্ভিদগুলোকে আমরা ফার্নবর্গীয় উদ্ভিদ বলি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্নবর্গীয় উদ্ভিদ বলি। এবার আসো টেরিডোফাইটের বৈশিষ্ট্য, অলরেডি বলে ফেলছি, এরা কি প্রথম চারটার ভিতরে অপুষ্পক। আবার কি লাস্টের তিনটার কিছু কমন বৈশিষ্ট্যের এদের মিল আছে। লাস্টের তিনটার কমন বৈশিষ্ট্য কি দেখো তো, এরা 2n বা স্পোরোফাইটিক। লাস্টের বৈশিষ্ট্য কি ছিল, এদের মূল আছে, তার মানে কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। মূল থাকা মানে কি, এদের ভাস্কুলার টিস্যু আছে, জাইলেম ফ্লোয়েম আছে। ওকে, এদের কাণ্ড রাইজোম, আমি লিখে দিছিলাম মনে আছে? টেরিডোফাইটে কি আছে, এদের কাণ্ডটা শক্ত হয়, রাইজোম হবে। ঠিক আছে, ওকে। প্রোথেলাস আমরা সামনে পাবো, কি আমরা সামনে পাবো, হেটেরোমরফিক জনুক্রম আমরা সামনে পাবো, তখন বুঝবো। এতটুকু বোঝা গেছে? তাহলে প্রথম চারটা কি ছিল, অপুষ্পক। আর লাস্টের তিনটার কিছু বৈশিষ্ট্য সেম, যেমন স্পোরোফাইটিক, লাস্টের তিনটা টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এগুলোর বৈশিষ্ট্য সেম। প্রথম তিনটার কি ছিল, হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইটিক, আর এটা হচ্ছে ডিপ্লয়েড। মূল আছে, প্রথম তিনটার কি, শৈবাল ছত্রাক, তারপরে তোমার হচ্ছে ওটা কি ছিল, শৈবাল ছত্রাক, আর এটা হচ্ছে ব্রায়োফাইটা, ওদের কোনো মূল ছিল না, এদের মূল আছে, ভাস্কুলার টিস্যু আছে। ওকে, মনে থাকে জানো। এখন আসো টেরিডোফাইটার আর একটা নাম কি, সানফার্ন। এখন যেটা প্যাচ লাগে পাশে পাশে লিখে রাখি, সাইকাসকে বলা হয় পামফার্ন। বারবার পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? যেগুলো আসে ওগুলো নিয়ে আলোচনা করতেছি, কিন্তু বারবার এগুলো আসবেই, আসে এবং আসতে পারে। ঠিক আছে, সানফার্ন বলি হচ্ছে টেরিসকে বা টেরিডোফাইটকে, এটার নাম ঢেকি শাক। আর পামফার্ন বলি হচ্ছে সাইকাসকে, ভুল করবে না। এই ছবিটা থেকে দুনিয়ার কোশ্চেন আসে। মনে করো যে ডিইউ, জেইউ, লুকাই লুকাই যারা মেডিকেল ডেন্টালে চান্স পেতেছো, এখান থেকে কোশ্চেন আসবেই, আমি বলে দেই। ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। ফার্নের পাতাকে কি বলবো, ফ্রন্ট বলবো। ফার্নের কচি পাতা, ফার্নের কচি পাতা, কচি পাতাকে বলবো ক্রোজিয়ার। দেখো কচি পাতা, ক দিয়ে আছে, ক্রোজিয়ার। ফার্নের পাতা যে কুণ্ডলিত দশায় থাকবে, এটার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি সার্সিনেট ভার্নেশন কি বলো, কুণ্ডলিত পাতার দশা, এটা কিন্তু পাতা না, কুণ্ডলিত পাতার দশাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ওকে, পিনা, পাতার খণ্ড বা পত্র খণ্ডকে বলা হয় পিনা। জানি না তোমরা ডিউর কোশ্চেন সলভ করছো নাকি, থাকলে অবশ্যই এগুলো পাবা, এবং প্যাচ লাগে। রাইজোম, রাইজোম কি, রাইজয়েড থাকে ব্রায়োফাইটায়, আর ফার্ন বা টেরিডোফাইটায় কি থাকে, রাইজোম থাকে। তার রাইজোম দেখছো। র্যাকিস, র্যাকিস মানে হচ্ছে কাণ্ডের কিনারা। তার র্যাকিস কোথায় থাকে, এই যে বারবার আসে, র্যাকিস কিসের অংশ, টেরিসের অংশ। এছাড়া এদের কাণ্ডের যে খণ্ড বা নিচের দিকে কাণ্ডের খণ্ডগুলোকে বলা হয় র্যামেন্টাম। তাহলে র্যামেন্টামও কি, তোমার এই টেরিসের বৈশিষ্ট্য। র্যামেন্টা, র্যাকিস, রাইজোম, এই তিনটা কোথায় থাকে, এই তিনটা হচ্ছে টেরিসে থাকে। এছাড়া ফ্রন্ট, ফার্নের পাতা, কচি পাতা হচ্ছে কি ক্রোজিয়ার, আর কুণ্ডলিত দশার নাম সার্সিনেট ভার্নেশন। এই ছক থেকে যদি 10 জায়গায় পরীক্ষা দাও 200 জায়গায় কমন পাবা, 100 জায়গায় পরীক্ষা দিলে 200 জায়গায় কমন পাবা, 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
একদম মাথার ভিতর গেঁথে নাও, এই ছকটা লাগবে, পিডিএফটা কিন্তু পড়বা ভাইয়া। ওকে, মেডিকেল ডেন্টাল, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিইউতে, জেইউতে, এগুলো বেশি আসে। ঠিক আছে, তাহলে কি দেখো তো, ফার্নে কি কি থাকবে? ফার্নে আমরা পাতা পড়লাম, ফ্রন্ট, কচি পাতা, ক্রোজিয়ার, পাতার খণ্ড, পিনা, তারপরে পাতার কুণ্ডলিত দশা, সার্সিনেট ভার্নেশন। আরো তিনটা আর দিয়ে পাইছি, একটা র্যামেন্টা, একটা র্যাকিস, আর একটা হচ্ছে রাইজোম। এগুলো কোথায় থাকে? ফার্নে থাকে। র্যাকিস বা র্যামেন্টা কি? কাণ্ডের একটা অংশ। ঠিক আছে, কাণ্ডের অংশগুলোকে র্যাকিস বা র্যামেন্টা, কাণ্ডের কিনারাকে বলা হয় র্যাকিস, আর কাণ্ডের খণ্ডকে বলা হয় র্যামেন্টা। পরীক্ষায় এত কিছু আসে না, আসে র্যামেন্টা, র্যাকিস কিসের অংশ? টেরিসের, রাইজোম টেরিসের। তো খুব ভালো, সমস্যা নাই। ওই যে হাসান স্যারের বইয়ের উপরে এক জায়গায় লিখে রাখতে বলছিলাম না, তো টেরিডোফাইটায় আরেকটা কি পাইলা? রাইজোম, র্যামেন্টা, র্যাকিস। তোমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা মেডিকেল ডেন্টালে, এই জায়গা থেকে একটা যখন কমন পাবা, আর এই কঠিন জিনিসগুলো যখন পারবা, তখন আমার নামটা তোমাদের মনে পড়বে, খাতার ভিতরে অভ্র ভাইয়ের ছবি ভাইসে উঠবে। ওকে, ছবি ভাইসে উঠবে কেন? যাতে কিনা এটা পারো, অন্য কোনো কারণে না। তাহলে খুব সুন্দর মতো পারতে হবে সবার। ওকে ওকে, এবারে হচ্ছে এই কনফিউশন গুলো আমার মনে হয় না আর জীবনেও হবে। টেরিস হয়ে গেছে, টেরিসের সোরাস। সোরাস হচ্ছে ওদের জননাঙ্গ, এটা আমরা আগে পড়াইনি, এখন একটু পড়ি। সোরাস মানে হচ্ছে জননাঙ্গের গুচ্ছ, তাই না? এই যে দেখো, টেরিসের জননাঙ্গকে বলা হয় স্পোরানজিয়াম। এগুলো হচ্ছে এক একটা স্পোরানজিয়াম, অনেকগুলো স্পোরানজিয়াম মিলে তৈরি হয় সোরাস। এই যে দেখছো, একটা, দুইটা, তিনটা, এরকম অসংখ্য স্পোরানজিয়াম মিলে সোরাস তৈরি হয়। স্পোরানজিয়ামের ভিতরে থাকে হচ্ছে 16টা স্পোর মাতৃকোষ। কি থাকে? 16টা স্পোর মাতৃকোষ। এটা কিন্তু পরীক্ষায় আসে। 16টা কি বলতো? মাদার সেল, মানে জনন মাতৃকোষ। ঠিক আছে, এদের কি হয়? মিওসিস বিভাজন হয়। এই মিওসিস বিভাজনে প্রত্যেক কোষ থেকে কয়টা স্পোর তৈরি হবে? প্রত্যেক কোষ থেকে কয়টা তৈরি হয়? 4টা। তাহলে 16টা থেকে 64 স্পোর তৈরি হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি বলে মাদার সেল কয়টা? 16টা। আর স্পোর কয়টা? স্পোর হচ্ছে জনন কোষ ওদের, যেটা স্পোর তৈরি হইলো। এবং দেখো তো, মিওসিসের ফলে সবসময় হ্যাপ্লয়েড তৈরি হবে না, কারণ টেরিস কি ছিল? টেরিস তো ছিল 2n। এখন এদের ভিতরে মাদার সেল, জনন মাতৃকোষগুলো কি 2n, তাই না? জনন মাতৃকোষগুলোর যেহেতু মিওসিস ঘটছে, এদের এগুলো কি হবে? এন হবে। স্পোর গুলো কি হবে? এন। তাহলে 64টা স্পোর, তাই না? বা জনন কোষ। আর মাতৃকোষ কয়টা ছিল? 16টা। এটাই কিন্তু পরীক্ষা, স্পোর গুলো এন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের ঢাকা ভার্সিটিতে এই কয়টা স্পোর, এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এটা আসে। এবারে আসো, এখান থেকে স্পোর উৎপন্ন হয়ে স্পোরটা বিদীর্ণ হইলো, স্পোরটা উড়ে উড়ে গেল বাতাসে, উড়ে 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 ওরা কোথায় পড়বে? মাটিতে পড়বে। মাটিতে, মাটিকে আমরা সবাই ভালোবাসি, স্পোরটা পড়বে মাটিতে। পড়ে স্পোরটা একটা হার্টের মতো গঠন তৈরি করবে। এই হার্টের মতো গঠনটার নামই হচ্ছে প্রথ্যালাস। ওকে, এখন দেখো তো, প্রথ্যালাস কি দিয়ে তৈরি হয়? এই এন স্পোর বা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে প্রথ্যালাস তৈরি হয়। তাহলে প্রথ্যালাসটাও কি হবে? এন। প্রথ্যালাসটাও কি হবে? এন। পরীক্ষা এটাই আসে। তাহলে প্রথ্যালাস কি? এন। তাহলে দেখো তো, স্পোর থেকে, এন থেকে প্রথ্যালাস তৈরি হয়েছে না? তাহলে প্রোথেলাসটা কিন্তু এন বা হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইটিক। তাহলে প্রোথেলাস হচ্ছে ফার্নের গ্যামিটোফাইটিক দশা, এটা হৃৎপিণ্ডাকার, এটা পরীক্ষায় আসে। এটা গ্যামিটোফাইটিক, এটা আসে। আর এটা হচ্ছে সহবাসী, এই কথাটা মনে রাখবা। প্রোথেলাস হচ্ছে সহবাসী। ভাইয়া যে কথাগুলো আমি লিখে দিব এগুলোই আসে। প্রোথেলাস কি? সহবাসী। তার মানে কি? এদের ভিতর স্ত্রী গ্যামিটও থাকবে, দেখছো আর কি গণি আমি, উপর দিকে স্ত্রী গ্যামিট থাকবে, মেইল গ্যামিট বা পুং গ্যামিটও থাকবে। ঠিক আছে, এরা কি? এরা হচ্ছে সহবাসী। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। এবার আসো ফার্নে, দেখো তো, ফার্নে আমরা এক সময় পাইলাম হচ্ছে, কি পাইলাম? সহবাসী, সহবাসী। ওকে, এখন আসো ফার্নে, দেখো আমরা প্রোথেলাস পাইলাম এন দশা, আর ফার্নের মূল দেহ কি দশা ছিল? ফার্নের মূল দেহ ছিল হচ্ছে 2n দশা। ঠিক আছে, তাহলে ফার্নে কি? দুই ধরনের দশা পাইলাম না? দুই ধরনের যদি থাকে ওটাকে কি বলি? হেটারোমরফিক। তাহলে আলাদা আলাদা, হোমো মানে সেম, আর দুই ধরনের মানে হিটারোমরফিক। ওদের স্ত্রী জননাঙ্গকে বা ফিমেল জননাঙ্গকে বলি আর্কিগোনিয়াম। ঠিক আছে, তাহলে হিটারোমরফিক কেন বলে? এদের লাইফে 2n এবং প্রোথ্যালাসে n পাওয়া যায়, তাই হিটারোমরফিক। ওকে, তাহলে এই দেখো এখানে লেখা আছে, এদেরকে ডিপ্লোবায়োন্টিক, মানে দুই ধরনের দশা পাওয়া যায়। দেখছো, 2nও পাওয়া যায়, আবার প্রোথ্যালাসে nও পাওয়া যায়। অথবা এটাকে হিটেরোবায়োন্টিকও বলা হয়, হিটেরোমরফিকও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝি না স্লাইড গুলো এক জায়গায় কালো আর এক জায়গায় লাল রাখার কি দরকার? এত বড় স্লাইড এখানে তো, তাহলে এই কালো আর লালে আমার কালার চেঞ্জ করতে করতেই তোমার টাইম ওয়েস্টেজ হয়ে যায়। এই জিনিসটা। আসো তাহলে আমরা ব্রায়োফাইটার আর টেরিডোফাইটার পার্থক্য পড়ি। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এখন আর ভয় লাগবে না। ব্রায়োফাইটা কি ছিল প্রথম তিনটার ভিতরে? এরা হচ্ছে গ্যামিটোফাইট,
এরা কি স্পোরোফাইট? দেখো তো প্রথম তিনটা ছিল থ্যালয়েড, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। প্রথম তিনটার ভিতরে ব্রায়োফাইট ছিল, এদের কোনো মূল নাই, তার মানে কি ভাস্কুলার টিস্যু নাই, তাই না? মূল একই কথা, ভাস্কুলার টিস্যু আর মূল একই কথা। আর এদের কি মূল আছে, মূলের ভিতর কি ভাস্কুলার টিস্যু জাইলেম ফ্লোয়েম আছে। ঠিক আছে, দেখো তো প্রোথ্যালাস কিসে পাইছিলাম? টেরিডোফাইটাতে। আর বেবি রিক্সিয়াকে আমরা বলবো প্রোটোনেমা। এটা কিন্তু পরীক্ষায় আসে। যারা লুকায় লুকায় মেডিকেল বা ডেন্টালে চান্স পাইতে চাও, এখান থেকে সত্য মিথ্যায় চলে আসে। প্রোটোনেমা কিসে পাবো? প্রোটোনেমা হচ্ছে ব্রায়োফাইটায় পাবো। প্রোটোনেমা কি বলো? প্রোটোনেমা ইজ নাথিং বাট বেবি ব্রায়োফাইটা, তাই না? বাচ্চা ব্রায়োফাইটা। ওকে, ছোট যে দশার ওটাই প্রোটোনেমা। এবারে দেখো তো ব্রায়োফাইটা কি? একটু নিম্নতর, এদের মূল নাই। আর টেরিস কি? অপুষ্পক উদ্ভিদের ভিতরে সব থেকে অনুন্নত, মূল আছে। তার মানে এদের শুক্রাণুটাও একটু ভালো থাকবে। এদের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। টেরিডোফাইট একটু উঁচু না? প্রথম তিনটা কি একটু নিচু। টেরিডোফাইটাও অপুষ্পক, বাট কি অবশ্যই ব্রায়োফাইটার থেকে তো একটু উঁচু, তাই না? অপুষ্পকের ভিতরে সব থেকে উন্নত টেরিডোফাইটা। তাহলে এদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। আর ব্রায়োফাইটার শুক্রাণু হচ্ছে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। যারা কান্নাকাটি করতেছিলা ভাইয়া ব্রায়োফাইটার লাস্ট লাইনটা পড়ার নাই, তাদের জন্য তোমাদের কোনো জিনিস আমি বাদ দিব না। দেখো, শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে, ওখান থেকে পড়লে বুঝতা না। আমি বুঝাইয়া মুখস্থ করাইতে আমি বিশ্বাসী না। তোমরা অনেকেই ভাবো বায়োলজি মুখস্থ করার জিনিস, এটা পুরো ভুয়া কথা। বায়োলজি মুখস্থ করে না, বায়োলজি বুঝে পড়তে হবে। তাহলে কারণ বায়োলজি দেখবা ওইভাবে সংখ্যা মান খুব একটা আসে না, বুঝে পড়ার জিনিস থেকেই বেশি আসে, এই বৈশিষ্ট্যগুলো থেকেই বেশি আসবে। ঠিক আছে, ওরকম যদি চিন্তা করো তাহলে ম্যাথও মুখস্থ করার জিনিস, ফিজিক্সও মুখস্থ করার জিনিস। কারণ কি মনে রাখাই মুখস্থ করা। আর ম্যাথ ফিজিক্স কি করো? এখন তো খালি সূত্র মুখস্থ করো, টেকনিক মুখস্থ করো। তাহলে কি বায়োলজির পোলাপান বলতে পারে না যে ফিজিক্স কেমিস্ট্রিও মুখস্থ করে তোমরা চান্স পাও? তাহলে এই ভুয়া কথা বাদ দাও, বুঝে পড়তে হবে। বুঝে পড়ো না দেখেই বায়োলজিতে দেখা যায় শুধু পাস মার্ক পাইয়া ভালো সাবজেক্টটা পাও না। বায়োলজি একটু বুঝে পড়ো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না 70% নাম্বার পাওয়া বায়োলজিতে। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। তোমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর থেকে সুপার ডুপার ইজি বায়োলজি। ওকে, ওকে। এবার আসো নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যটা একটু দেখি। এরা কি লাস্টের তিনটার ভিতরে যেহেতু, তাই না? নগ্নবীজী আবৃতবীজী কি অবশ্যই লাস্টের তিনটা বৈশিষ্ট্যের ভিতরে ছিল আমাদের। তার মানে কি এরা হচ্ছে অবশ্যই 2n, তাই না? ডিপ্লয়েড। এবং এদের কি উভয়েরই কি আছে? মূল আছে, মানে জাইলেম ফ্লোয়েম আছে, তাই না? উভয়েরই কি আছে? মূল আছে বা জাইলেম ফ্লোয়েম আছে। এই বৈশিষ্ট্যগুলো তো সেম, তাই না? মূল আছে মানে ভাস্কুলার টিস্যু আছে। এবং আরেকটা মজার জিনিস কি, এরা উভয়ই হচ্ছে পুষ্পক, ফুল দেয়। এরা পুষ্পক উদ্ভিদ, ফুল দেয় মানে কি এদের বীজ আছে। এদের কি আছে? বীজ আছে। ঠিক আছে, মনে থাকে যেন। এবং যারা ফুল দেয় পুষ্পক, এদেরকে বলা হয় ফ্যানেরোগ্যামস। কি বলবো, আমরা লিখে দিছিলাম ফ্যানেরোগ্যামস বা ফ্যানেরোগ্যামাস। এটা কিন্তু পরীক্ষায় আসে। ফুল দেয়, ফুল, ফুলে কি আছে? ফ আছে। আর যারা ফুল দেয় নগ্নবীজী আবৃতবীজী এদের কি বলবা? ফ্যানেরোগ্যামস। আর লাস্টের তিনটা কি? টেরিডোফাইটা, নগ্নবীজী আবৃতবীজী, এদের কি আছে? অবশ্যই মূল আছে, তার মানে ভাস্কুলার বান্ডেল আছে, জাইলেম ফ্লোয়েম সব আছে। ওকে, তো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আর আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যটা আমরা একটু পড়ি। আজকে এমন ভাবে পড়বো জীবনে ভুলবো না। এবং যেগুলো আমাদের প্যাচে লাগে ওগুলো তো আমাদের ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। নগ্নবীজী উদ্ভিদ মানে কি? এরা যেহেতু পুষ্পক, অবশ্যই বীজ আছে বা ডিম্বক আছে। ডিম্বকেই কি বীজে পরিণত হয়। নগ্নবীজী উদ্ভিদে ডিম্বকটা উন্মুক্ত থাকে। এটা কি ডিম্বকটা দেখো উন্মুক্ত। তার মানে কি কেন উন্মুক্ত? এদের কোনো গর্ভাশয় নাই এবং গর্ভাশয়ের কোনো পার্টও নাই। দেখছো, গর্ভাশয় নাই। তাহলে নগ্নবীজী উদ্ভিদে ম্যাক্সিমাম জিনিস নাই। দেখো এদের গর্ভাশয় নাই। গর্ভাশয়টাই কি নিষেকের পর ফলে পরিণত হয়। তাহলে এদের দেখো ফলও সৃষ্টি হয় না। দেখো ম্যাক্সিমাম নাই, এদের দ্বিনিষেক ঘটে না। মনে থাকবে, এদের দ্বিনিষেক ঘটে না। ঠিক আছে, এবার আমরা আবৃতবীজী উদ্ভিদে যাই। আবৃতবীজী উদ্ভিদ ওইটাই তো পাইছি, অবশ্যই স্পোরোফাইটিক, কারণ 2n, তাই না? লাস্টের তিনটা কি? টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজী, সব 2n। দেখো তো এদের যে বীজটা থাকে বা ডিম্বকটা থাকে, ওটা গর্ভাশয় দিয়ে আবৃত থাকে। কি দিয়ে আবৃত থাকে? গর্ভাশয় দিয়ে আবৃত থাকে। তার মানে কি এই যে গর্ভাশয়টা, তার মানে এদের গর্ভাশয় গর্ভামুণ্ড থাকে। তার মানে কি নিষেকের ফলে গর্ভাশয়ে কি ফল সৃষ্টি হয়। এবং নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদে কি সব হয়, এদের কি দ্বিনিষেক ঘটে। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকে যেন। এবারে একটা প্যাচ আছে, সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ দুইটাতেই কি বললাম, এরা হচ্ছে পরিবহন তন্ত্র আছে বা ভাস্কুলার বান্ডেল আছে, মানে এদের তো মূল থাকবেই। তার মানে এদের জাইলেম টিস্যুও থাকবে, ফ্লোয়েম টিস্যুও থাকবে। তারপরে দেখো আবৃতবীজী উদ্ভিদেও কি জাইলেম টিস্যুও থাকবে,
ফ্লোয়েম টিস্যু থাকবে। কিন্তু জাইলেম টিস্যুর কয়টা অংশ বলো তো? জাইলেম টিস্যুর 4টা অংশ। কি কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবৃতবীজী উদ্ভিদে সব অংশ থাকে। তার মানে ভেসেলও থাকে, ফ্লোয়েম টিস্যুতে সকল অংশ, সঙ্গী কোষও থাকে। ঠিক আছে? কিন্তু নগ্নবীজী উদ্ভিদে জাইলেম ফ্লোয়েম থাকবে, ঠিক আছে, মূল থাকবে, পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু থাকবে, ঠিক আছে, বাট ওদের জাইলেম কোষে ভেসেল থাকে না, আর ফ্লোয়েম কোষে সঙ্গী কোষ থাকে না। ঠিক আছে? এটা নগ্নবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। বাট কিছু ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম হচ্ছে নেটাম। কি বলতো? নেটাম। এটা কিন্তু পরীক্ষায় আসে এবং ডিইউতেই আসে। ইভেন নেটাম কোন ধরনের উদ্ভিদ, নগ্নবীজী, এটাও আসে। ঠিক আছে? তাহলে নেটাম কি? নেটাম হচ্ছে নগ্নবীজী হওয়া সত্ত্বেও এদের কি জাইলেম ফ্লোয়েম থাকে। সাধারণত নগ্নবীজীতে কি জাইলেম ফ্লোয়েম থাকে না, কিন্তু নেটাম হচ্ছে এক্ষেত্রে ব্যতিক্রম। আবার কি বললাম দেখো তো, নগ্নবীজীতে ম্যাক্সিমাম জিনিস থাকে না। নগ্নবীজীতে কি দ্বিনিষেক ঘটে না। এখানেও একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হচ্ছে এফেড্রা। এখানের ব্যতিক্রমটা কি বলো? এফেড্রা। এফেড্রাও কিন্তু একটা কি নগ্নবীজী উদ্ভিদ। ঠিক আছে? লিফ স্কার। লিফ স্কার হচ্ছে তোমার নগ্নবীজী উদ্ভিদে মানুষের কোনো জায়গায় কেটে গেলে ওখানে কালশিটে পড়ে না, কালশিটেকে বলা হয় স্কার। নগ্নবীজী উদ্ভিদেও কোনো কোনো জায়গায় কেটে যাওয়া কালশিটের মতো অংশ দেখা যায়, এগুলোকে বলা হয় লিফ স্কার। মনে থাকবে, মনে থাকে যেন, যেটা আবৃত বীজিতে থাকে না, শুধু নগ্নবীজিতে থাকে। তাহলে একটু দেখি, আমরা এই ছকটা দেখলাম। নগ্নবীজী উদ্ভিদকে কি বলা হয়? সাইকাস বা পাম ফার্ন। ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো কিন্তু রিটেনে আসে। বা জীবন্ত জীবাশ্ম। কেন জীবন্ত জীবাশ্ম? এদের সাথে প্রাগৈতিহাসিক জীবের মিল পাওয়া যায়, তাই বলা হয়। বাংলাদেশে 3টা প্রজাতি পাওয়া যায়। এদের মূলটা কোরালয়েড, দেখছো? এদের মূল নিচে থাকে কোরালয়েডের মতো, হ্যাঁ, মূলটা একদম কোরালয়েড, কোরাল আকৃতির থাকে। এটা লাগবে। নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসে মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি। লাটিমের মতো এটাও আসবে। কিসের মতো? লাটিমের মতো। কোন ভার্সিটিতে যেন একবার আসছিল, নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের মানে শুক্রাণুর আকার? খুব মজার একটা অপশন আসছিল, লাটিমের মতো, ঘুড়ির মতো, আর একটা আসছিল ইয়ো ইয়োর মতো। ইয়ো ইয়ো জানো কি? ছোটবেলায় আমরা খেলতাম। ঠিক আছে? এরকম খুব মজার অপশন দিয়ে দেয়। তাহলে উত্তর কি হবে? লাটিমের মতো। তাহলে দেখো তো, নগ্নবীজী উদ্ভিদ কি বলতো? এটার শুক্রাণু হচ্ছে উদ্ভিদকুলে সর্ববৃহৎ। খুব ইম্পর্টেন্ট, এটা লাটিমের মতো। আর একটা জিনিস আমরা মনে রাখবো, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, আমি জানি কিউ&এ বক্সে এখন ঝাঁপাইয়ে পড়বা তোমরা জাহিদ ভাইয়ের উপরে, যে প্রাণীকুলে সর্ববৃহৎ শুক্রাণু কি। তোমরা জেনে অবাক হবা, প্রাণীকুলে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে মাছির। ঠিক আছে? মাছি অনেক ছোট ছোট, বাট ওদের শুক্রাণুটা এত পেঁচানো পেঁচানো থাকে, বিজ্ঞানীরা বলছে ওই শুক্রাণুটা পেঁচানোটা যদি খোলা হয় তাহলে কিলোমিটার কিলোমিটার লম্বা হবে। তাহলে মাছির শুক্রাণু প্রাণীকুলে সব থেকে বড়, উদ্ভিদকুলে হচ্ছে কার বড়? সাইকাসের। ঠিক আছে? ওকে। সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন। কেন পাম ফার্ন বলা হয় দেখো তো? আমরা ফার্নে কি পাইছিলাম? কুণ্ডলিত কচি পাতার দশাকে কি বলছিলাম? ভার্নেশ সার্সিনেট বা সার্সিনেট ভার্নেশন। এই জন্যই এটাকে পাম ফার্ন বলা হয়। এটা কিন্তু রিটেনে আসতে পারে। ওকে। দিনিশেক ঘটবে না, সাইকাসে দিনিশেক ঘটবে না। ওকে। এবারে সাইকাসের গুরুত্ব, এটা আমি পড়াবো না, এটা রিডিং। এটা কি? এটা থেকে মদ তৈরি করা হয়, অ্যারারুট বার্লি তৈরিতে ইউজ করা হয়, এগুলো পারবা। এই দেখো, এই বর্ণনাগুলো, এই স্লাইডটা অলরেডি তোমাদের আমি বলে আসছি, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। কি বলছিলাম দেখো তো? এফেড্রা উদ্ভিদে দিনিশেক ঘটা যায়, দেখা যায়, তাই না? এরা নগ্নবীজিতে কি সাধারণত দিনিশেক ঘটে না, বাট ওখানে ব্যতিক্রম লিখে দিছি, এটা কিন্তু আসে। তারপর বলছিলাম নেটাম নগ্নবীজী হওয়া সত্ত্বেও ওদের জাইলেমে কি আছে? ভেসেল আছে, তাই না? ব্যতিক্রম। সাধারণত নগ্নবীজিতে কি জাইলেম এবং ফ্লোয়েমে যথাক্রমে ভেসেল আর সঙ্গী কোষ থাকে না, কিন্তু নেটামে থাকে। নেটাম হ্যাঁ কি? অব্র। নিটোফাইটা। নেটামের আরেকটা নাম নিটোফাইটা, এগুলোতে থাকে। ঠিক আছে? তাহলে এই হ্যাঁ ব্যতিক্রমটা অব্র। লিখেই দিছি। তাহলে এখানে আর পড়ার দরকার আছে আলাদাভাবে? তারপর আমি দেখাইলাম। আমি স্লাইড খুব পেঁচাইতে চাই না, তোমাদের সেম স্লাইডে যাতে মাথায় সবসময় থাকে। এফেড্রা থেকে শ্বাসকষ্টের ইফেড্রিম ওষুধ পাওয়া যায়, এটা গত বছর না এর আগের বছর ডেন্টালে আসছিল। ওকে। হ্যাঁ অব্র, শুনতে যাচ্ছে? এবার আসো, পৃথিবীর সব থেকে উঁচু বৃক্ষ সিকুইয়া জাইগান্টিয়া বা সিকুইয়া সাম্পারভিরেন্স, এটা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ। এটা আসতে পারে তোমাদের ভার্সিটিতে। ওকে। এবার আমি একটা পোল নিয়ে নিব, কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ? ঠিক আছে? সহজ পোল, তাই না? কোন উদ্ভিদের শুক্রাণুটা সর্ববৃহৎ? একটু তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। ওকে, খুব ভালো আনসার করছো। এটা হচ্ছে সাইকাস। তোমাদেরকে মনের অন্তঃস্থল থেকে দোয়া, খুব ভালো পারছো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এটা তো আমরা দেখলাম, তাই না? তাহলে আমি একটা কয়েকটা, এটা তো সোজা পোল ছিল,
আমি একটু ঢাকা ভার্সিটি, এটাও ঢাকা ভার্সিটিতে আসবে, তো ঢাকা ভার্সিটি একটু কঠিন পোল জিজ্ঞেস করব, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে, বলো আমাকে নগ্নবীজী উদ্ভিদে, ঠিক আছে, ভাস্কুলার বান্ডল থাকে না, সত্য না মিথ্যা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভেরি গুড, মিথ্যা। মিথ্যা, থ্যাংক ইউ। কারণ কি? অবশ্যই ভাস্কুলার বান্ডল থাকবে। ভাস্কুলার বান্ডল কি জাইলেম ফ্লোয়েম থাকে না নগ্নবীজী উদ্ভিদে, ঠিক আছে? এই জিনিসটা যাতে ভুল না হয়। গুড, ওকে। তো হয়ে গেল, থাক আর দিতে হবে না, থ্যাংক ইউ, ভালো বুঝতে পারছো। এবারে আবৃতবীজী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো, এগুলো আমরা একদমই পড়ি না। আবৃতবীজী উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের মূলগুলো সাধারণত গুচ্ছাকারে থাকে, দেখো কেমন থাকে, দেখো তো, গুচ্ছাকারে, দেখো গুচ্ছাকারে, ঠিক আছে? তাহলে এদের মূল হচ্ছে, একবীজপত্রীতে মূল কি? গুচ্ছমূল, মনে থাকে যেন। আর একবীজপত্রীর যে পাতা, মনে করো ধান পাতা, ধান না, মনে করো নারকেল পাতা, ধানও একবীজপত্রী, আমি নারকেল দিয়ে বুঝাই। তোমরা তো এখন অনেক ডিজিটাল হয়ে গেছো, তাই না? সারাদিন মোবাইল টোবাইল খেলো, টিকটক করো। আমরা কি করতাম ছোটবেলা, এন্টারটেনমেন্টের জন্য বড় নারকেল গাছের পাতা দিয়ে ঘড়ি বানাইতাম। তো ওটার ভিতরে দেখবো আমরা নারকেল গাছের যে পাতা আছে, ঠিক আছে, পাতার শিরাবিন্যাসটা সমান্তরাল, একদম এরকম সমান্তরাল থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূল কেমন? গুচ্ছমূল। আর ওদের পাতার শিরাবিন্যাস কি? এরকম টান টান সমান্তরাল থাকে ভিতরের রেখাগুলা। এবার আসো দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রীটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীতে হচ্ছে প্রধান মূল। দেখো গাজর যেমন, তাই না, একটা গাজরের মূল আছে, প্রধান একটা মূল থাকে, এর পাশ থেকে ছোট ছোট শিকড় বের হয়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের পাতা, যেমন কাঁঠাল পাতা, তোমাদের সব থেকে প্রিয় পাতা, তাই না, কাঁঠাল পাতা। তো কাঁঠাল পাতা কি তোমরা খাও? না, সরি, তোমরা খাও না, ছাগলের প্রিয় পাতা। তো কাঁঠাল পাতার দেখো তো শিরাবিন্যাসটা কেমন? জালিকা শিরাবিন্যাস, ঠিক আছে? তাহলে ওটা কি? একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের হবে তোমার জালিকা শিরাবিন্যাস পাওয়া যাবে। দ্বিবীজপত্রীতে কি পাওয়া যাবে বলো? জালিকা শিরাবিন্যাস পাওয়া যাবে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলটা কেমন? গুচ্ছমূল। আর পাতার শিরাবিন্যাস কেমন? যেমন নারকেল পাতার সমান্তরাল শিরাবিন্যাস, মনে রাখো। আর দ্বিবীজপত্রীতে মূলটা কেমন? প্রধান মূল। আর পাতাটা কেমন? জালিকা শিরাবিন্যাস। ওকে। এখন আসো, এখানে প্রত্যেকটার উদাহরণ খুব ইম্পর্টেন্ট। বিরুতের উদাহরণ তোমরা জানো, কোনো ব্রেক দিব না, অনেক বড় চ্যাপ্টার, সকালবেলা থেকে ক্লাস নিচ্ছি, আমি যদি ব্রেক না নেই, তোমাদের কেন ব্রেক লাগবে? ব্রেক ছাড়া ক্লাস করো, নো ব্রেক। এবার আসো, বিরুৎ কি? বিরুৎ হচ্ছে নরম উদ্ভিদ, যেমন দূর্বা ঘাস, ধান, গম। লাস্টে যদি সময় পাই ব্রেক দিব। বিরুৎ হচ্ছে গিয়ে দূর্বা ঘাস, ধান, গম, যেগুলো নরম আমরা জানি, এগুলো হচ্ছে বিরুৎ। এবারে আমাদের গুল্ম আর উপগুল্ম নিয়ে লাগে। বৃক্ষ আমরা সবাই পারবো, আম, জাম, কাঁঠাল, তাই না, যেগুলোর কাঠ আছে। গুল্ম আর উপগুল্ম নিয়ে প্যাচ লাগে। গুল্ম আর উপগুল্ম কিন্তু একই টাইপের উদ্ভিদ, ঠিক আছে? একটু ঝোপঝাড় বিশিষ্ট হবে, একটু নরম এবং শক্তর মাঝামাঝি থাকবে। তো উপগুল্মর উদাহরণগুলো আমরা শুধু মনে রাখবো, তাহলে গুল্ম মনে রাখতে পারবো। উপগুল্ম কি কি? কালকাসুন্দা আর দাঁতমর্দন, ঠিক আছে? এটা মনে রাখবো হচ্ছে এভাবে। উদক, উদক মানে কি? পানি, তাই না? উতে কি? উদক মানে কি? পানি। প্রতিশব্দ ভুলে গেছো? উদক মানে পানি। উতে হচ্ছে উপগুল্ম, দতে হচ্ছে দাঁতমর্দন, কতে হচ্ছে কলকাসুন্দা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে, এইটাই পরীক্ষায় বারবার আসে, ভার্সিটিতে, মেডিকেলে, ডেন্টালে। ওকে। আর গুল্ম কি বলো? গুল্ম হচ্ছে তোমার রঙ্গন, গোলাপ বা জবা। তাহলে গুল্মটাও একই টাইপের, বাট উপগুল্ম মনে রাখলে বাদ বাকিগুলো হচ্ছে ঝোপ জাতীয় যেগুলো আছে ওগুলো গুল্ম মনে থাকবে। উপগুল্মটাই আসবে উদক, উতে হচ্ছে উপগুল্ম, দতে দাঁতমর্দন, কতে হচ্ছে কলকাসুন্দা। এবার এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, পুষ্পে পাপড়িগুলো বা স্তবকগুলো কিভাবে থাকে এর উপর ভিত্তি করে একে এভাবে করা হয়েছে। এটা আমি কবিতা দিয়ে মনে রাখবো, এখান থেকে কিন্তু তোমাদের ভার্সিটিতে বেশি আসে, মেডিকেল ডেন্টালে আসে না, তো এটা লাগবেই, আমি কবিতা দিয়ে দিব। ওপেন দিয়ে মনে রাখবা, ওপেন থাকলে গন্ধ ছড়ায়। ওপেন থাকলে কি ছড়াবে? গন্ধ ছড়ায়। তাহলে ওপেন কি? দেখো, এই গন্ধরাজ। ওকে। টুইস্টেড বা পাকানো, এটা মনে রাখার উপায় হচ্ছে তুই জবা নাকি, তুই কি জবা নাকি। ওকে। তুইতে কি? দেখো, তুইতে হচ্ছে টুইস্টেড, জবাতে কি? জবার দলমণ্ডল। আর কিতে কি? কতে হচ্ছে গিয়ে তোমার করবি। কিতে কি? করবি, মনে থাকবে, এভাবে পড়ে নিবে, এটা কিন্তু লাগবেই, মাস্ট, ভার্সিটিতে আসে। ইমব্রিকেট, ইমব্রিকেট মনে রাখার উপায় হচ্ছে ইমনের বাদরামি কালকেই ছুটাবো। ইমনের বাদরামি কালকেই ছুটাবো। ওকে। ইমনের বাদরামি কালকেই ছুটাবো। ইমনে কি দেখেন তো ভাইয়ারা?
ইমব্রিকেট। ওকে, বাদরামিতে কি? বাদল লাঠি। কালকেইতেই কি? কলকা সন্ধ্যা। বইতে কিন্তু খুব সুন্দর মতো লিখে রাখবা, ঠিক আছে? আর একটা ক আছে, দুইটা ক আছে, একটাতে কলকা সন্ধ্যা আর একটা কতে হচ্ছে গিয়ে তোমার কি? কৃষ্ণচূড়া। ওকে, কুইক অ্যান্ড সিয়াল। কুইক অ্যান্ড সিয়াল তোমরা মিলাই নিবা, খুবই ইজি। সেটা হচ্ছে সে কুইনের সাথে পেয়ার করেই সারছে। সে কুইনের সাথে পেয়ার করেই সারছে। তাহলে কি কুইনে কি? দেখো কুইক অ্যান্ড সিয়াল। পেয়ারে কি? পেয়ারা। সারসেতে কি? সরিষা। মনে রাখবে ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারি মনে রাখার কবিতাটা এখানে দিয়ে দিচ্ছি, জায়গা কম, তারপরে মনে রাখবে। সেটা হচ্ছে মৌটুসি আপা, মৌটুসি আপা ভ্যাকসিন নিল। মৌটুসি আপা কি করলো? ভ্যাকসিন নিল। ওকে, মৌটুসিতে কি? এই মতে কি? দেখো মটর, ঠিক আছে? শীতে কি? শিম। আপাতে কি? অপরাজিতা। ভ্যাকসিনে কি? ভ্যাক্সিলারি। একটু মিলাই নিও, নইলে প্যাচ লাগবে, ঠিক আছে? আমি যদি এখানে বেশি দাগাই তাহলে কিন্তু তোমরা বুঝবা না, ঠিক আছে? বইতে কিন্তু খুব সুন্দর মতো লিখে নিতে হবে মিলাই মিলায়া। সো এটা কিন্তু খুবই এফেক্টিভ একটা কবিতা। মৌটুসি আপা ভ্যাকসিন নিল। এবারে আসো, ভালভেট বা প্রান্তস্পর্শী, এটা একটু মনে রাখবে তোমরা। এটার কবিতাটা দিচ্ছি, এটার কবিতাটা সব থেকে মজা। সেটা হচ্ছে আতেল বাবলা। মনে করো বাবলা নামে একটা লোক আছে, খুবই আতেল, ঠিক আছে? আতেল বাবলা ভলভো বাসে। তাই বলে আমাদের বাবলা ভাই না কিন্তু, তোমাদের ইংলিশের নাকি বাবলা ভাই আছে। তো এটা আমি জানতাম না, সে একদিন আমি বলার পর বলতেছে এটা কি বাবলা ভাই? না, অবশ্যই সে না, তাকে আমি চিনি না। তো আমি এটা তোমাদের নাম জানার জন্য, হ্যাঁ। আতেল বাবলা ভলভো বাসে জবাকে বিড়ি খাওয়ায়। জবাকে কি করবে? বিড়ি খাওয়ায়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আতেলে কি? দেখো আতা, আর একটা আ আছে, দুইটা আ, তাই না? আর একটাতে হচ্ছে আকন্দ। বাবলাতে কি বলো? বাবলা। ওকে, ভলভোতে কি? খুবই ইজি। ভলভোতে হচ্ছে কি? এটা ভালভেট, তাই না? মনে রাখতে হবে জবাকে বিড়ি। কেন হবে বলো তো জবাকে বিড়ি দিলাম? যেমন তুই জবা নাকি, এটা কি ছিল? টুইস্টেড। তুইতে হচ্ছে টুইস্টেড, জবাতে হচ্ছে জবার দলমন্ডল। আর জবাকে বিড়ি মানে কি বলতো? জবার বৃতি। জবার বৃতি যদি থাকে তাহলে হচ্ছে সেটা কি? জবারও আছে, বৃতি আছে। জবার বৃতি থাকলে সেটা হচ্ছে তোমার কি? ভালভেট। এই জন্য আতেল বাবলা ভলভো আছে জবাকে বিড়ি খাওয়ায়। জবাকে বিড়ি দিয়ে কি হবে? জবার বৃত্তি। মনে থাকে জানো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এবার আসো প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। মাস্ট মাস্ট লাগবে, খুবই ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জবাটা। জবা কোন গোত্রের বলো তো? আমরা লিখে দেই মালভেসি গোত্রের। মালভেসি গোত্রে দেখো অক্ষীয়, এটা মনে রাখবা অজ। অজপাড়াগা আছে না? অজ দিয়ে মনে রাখবা অক্ষীয়। তাহলে অক্ষীয় কি হবে দেখো তো? অক্ষীয় জবা। অজ কি? জবা। জবা কি? মালভেসি গোত্রের। মনে থাকবে, মনে থাকতে হবে। ধান। ধান কোন গোত্রের বলতো? পোয়েসি গোত্রের। এটা তো আমরা জানি, ঠিক আছে? এটা মনে রাখার একটা উপায় হচ্ছে ছোটবেলা বেজাল বা মূলীয়। বেজাল বা মূলীয়। বেজাল মানে কি? বেইজ মানে মূল, ভিত্তি। তাহলে বেজালের বাংলা নাম কি? মূলীয়। তো এটা মনে রাখার একটা কবিতা হচ্ছে বেসূত্রধর। কি বলো? বেসূত্রধর। আমরা ছোটবেলায় একটা বিখ্যাত সমাস পড়ছিলাম না, বেসূত্রধর। বেতে কি? বেজাল। সুতে সূর্যমুখী। ত্রতে ত্রিধারা। মিলাই মিলাই নিবা, ঠিক আছে? আর ধরে কি হবে? ধান। বারবার পরীক্ষা আসে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটাই আমি ছোট ছোট কবিতা দিয়ে নেই। মাসি, প্রথমটাই মনে রাখবা মাসি। মাসিতে কি দেখো তো? মার্জিনাল, ঠিক আছে? আর একটা মতে কি? মটর। আর শীতে কি? শিম। মাসি দিয়ে মনে রাখবা। ফ্রি সেন্ট্রাল মুক্ত মধ্য, তুত নুনিয়া শাক। এটা মনে রাখবা হচ্ছে ফ্রিতে নুডলস, ঠিক আছে? ফ্রিতে নুডলস তো সবারই ভাল লাগে, তাই না? ফ্রিতে নুডলস। তাহলে কি? ফ্রিতে কি? ফ্রি সেন্ট্রাল। তেতে কি? তুত। আর নুতে কি? নুনিয়া শাক। ওকে, এবারে আসো শীর্ষক, ঠিক আছে? এটা মনে রাখবা এভাবে, ঠিক আছে? ধনের শীর্ষ হচ্ছে লাল, ঠিক আছে? মনে করো যে কোনো তোমার অর্থ সম্পদ হোক, সেটা ধন হোক, সম্পদ হোক, ঠিক আছে? বেশি হইলে কিন্তু তোমার শরীরে লাল বাতি জ্বলবে। তাহলে এভাবে মনে রাখবা ধনের শীর্ষ লাল। কি? ধনের শীর্ষ লাল কালারের, ঠিক আছে? মানে লাল হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে ধনে কি? তোমার ধনিয়া। শীর্ষ হচ্ছে গিয়ে তোমার শীর্ষক। আর লাল হচ্ছে গিয়া লাল পাতা। মনে থাকে যেন। সুপারফিশিয়াল বা গাত্রীয়, শাপলা আর পদ্ম, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবা? গাত্রীয়, শাপলা পদ্ম, ঠিক আছে? এটা মনে রাখবে এভাবে।
পদ্মের গায়ে সাপ। এই পদ্মের গায়ে সবসময় সাপ থাকে না? পদ্মের গায়ে সাপ। পদ্মের গায়ে সাপ থাকে না? গাতে কি? গাত্রীয়। সাপে শাপলা। ওকে। আর পদ্মতে হচ্ছে পদ্ম। ঠিক আছে, মনে থাকে যেন। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এটা মনে রাখবা হচ্ছে প্যারালাইজড। প্যারালাইজড শালা। মনে করো কারো শালা প্যারালাইজড, তাহলে সাথে কি? শাপলা, শশা, সরি একটা সাথে হচ্ছে শশা, আর লাতে হচ্ছে লাউ, আর প্যারালাইজডে হচ্ছে প্যারাইটাল। আমি মনে রাখতাম এভাবে, আমার জন্য এটা খুব এফেক্টিভ ছিল। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে খুব আসে। এবং আমি একটা কথা বলি, আমি ডিইউতে কোন ধরনের কোশ্চেন হবে প্রথমবার, ফার্স্ট টাইম আমাদের সময় সেকেন্ড টাইম ছিল, তো আমি কিন্তু ফার্স্ট টাইম তোমার ডিইউতেও চান্স পাইছিলাম, জেইউতেও চান্স পাইছিলাম, মেডিকেলেও চান্স পাইছিলাম। মানে বুঝছিলাম যে ঢাকা ভার্সিটিতে কোন ধরনের বায়োলজি কোশ্চেন হবে। ওকে। তো এইগুলো কিন্তু তোমার ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু এভাবে মনে রাখবা। খুবই এফেক্টিভ একটা মেথড, প্যারালাইজড শালা। তারপরে কি বলো, সেটা হচ্ছে পদ্মের গায়ে সাপ, গাত্রীয় হচ্ছে কি তোমার শাপলা, আর হচ্ছে গিয়ে পদ্ম। ধনের শীর্ষ লাল। হ্যাঁ, বেশি ধন সম্পদ থাকলে কি তোমার মাথা বা মাথা লাল হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার কি শীর্ষক হচ্ছে লাল পাতা ধনিয়া। অজ, অজ দিয়ে মনে রাখবা হচ্ছে অক্ষীয়, জবা, মালভেসি। বেসূত্রধর মানে কি? বেজাল বা বলীয়। কি কি? সূর্যমুখী, ত্রিধারা, আর হচ্ছে গিয়ে তোমার ধান, ধ আছে। ফ্রিতে নুডলস, ফ্রি সেন্ট্রাল, তুত, নুনিয়া শাক। ওকে, এগুলো যেন মনে থাকে। ওকে, এবার হচ্ছে কিছু কিছু জিনিস পড়বো এখানে। অপ্রকৃত ফল হচ্ছে কাঁঠাল, এখানে একটা প্যাচ লাগে। আর গুচ্ছিত ফল হচ্ছে আতা। কাঁঠালকে তোমরা গুচ্ছিত ফল মনে করো না, আতা হচ্ছে গুচ্ছিত ফল। আর অপ্রকৃত ফল কাঁঠাল, এই দুটো পরীক্ষায় আসে, মনে থাকে জানো। এখানে আমরা পড়বো হচ্ছে উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল মানে কি? যাদের ভিতরে পুংস্তবক, স্ত্রী স্তবক থাকবে। তার মানে কি? যাদের ভিতরে সব স্তবক থাকবে। তার মানে জবা উভলিঙ্গ ফুলও, আবার এর ভিতরে সকল স্তবক আছে। দেখো, পুংস্তবকও আছে, স্ত্রী স্তবক আছে। তার মানে কি? উভলিঙ্গ ফুল মানেই হচ্ছে সম্পূর্ণ ফুল, মনে থাকবে। একলিঙ্গ ফুল মনে রাখার উপায় হচ্ছে এক তালাক। ঠিক আছে, তার মানে কি? যে কোনো একটা স্তবক থাকবে। এক তালাকে কি? একলিঙ্গ। তালাকে কি? তাল। কতে কুমড়া, লাতে লাউ। ঠিক আছে, মনে থাকবে এক তালাক। ওকে। তাহলে একলিঙ্গ ফুলগুলো কি? এর ভিতরে 9 স্ত্রী স্তবক, 9 পুংস্তবক থাকবে, যে কোনো একটা থাকবে। তাহলে এরা কি অসম্পূর্ণ ফুল না? দেখো, কুমড়া অসম্পূর্ণ। দেখছো, মনে থাকবে, এইভাবে পড়বা। এবার আসো ক্যারিওপসিস। ক্যারিওপসিস ফল। ঠিক আছে, এগুলো তো ফল তাই না? ক্যারিওপসিস ফল মানে হচ্ছে শক্ত ফল। তাহলে ধান, গম, পয়সি গোত্রের কি? ধান। এই ধান গম কি একটু শক্ত না? ক্যাপসিউল, বেরি, সাইজোকার্ব, এগুলোর মানে হচ্ছে নরম ফল। যেমন তোমার মালভেসি। মালভেসি গোত্রে কি শুধুমাত্র জবা আছে, ঢেঁড়সও আছে না? ঢেঁড়স কি নরম না? এরা কি মালভেসি গোত্রের উদাহরণ। তাহলে এরা কি? এদের ফলটা হবে ক্যাপসিউল, থেকে জানো। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা এখন পোয়েসি আর মালভেসির পার্থক্য পড়বো। মালভেসি হচ্ছে গিয়া দ্বিবীজপত্রী। মালভেসি কি? দ্বিবীজপত্রী। আর পোয়েসি হচ্ছে একবীজপত্রী। দেখো তো, বৈশিষ্ট্যগুলো অনেক মজা পাবা। একবীজপত্রীতে সবসময় স্তবক সংখ্যা থাকবে 3 বা 3-এর গুণিতক। আর মালভেসি বা দ্বিবীজপত্রীতে সবসময় থাকবে 5 বা 5-এর গুণিতক। এটুক মনে রাখবা, ঠিক আছে? আর মালভেসি উদাহরণ কি? জবা, ঢেঁড়স, এগুলো। ঠিক আছে। আর পোয়েসির উদাহরণ কি? ধান, গম। আমার এই পিডিএফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবেই, বুঝে বুঝে পড়তে হবে। একটু দেখো তো, একবীজপত্রী পোয়েসি বলছি, একটু আগে পড়ে আসছি। একবীজপত্রীর মূলটা কেমন? গুচ্ছমূল। একবীজপত্রীর পাতা কেমন? নারকেল পাতা, ওই যে সমান্তরাল শিরাবিন্যাস। আর দ্বিবীজপত্রী কি? মালভেসি, জবা। মূল কি? প্রধান মূল। ঠিক আছে, এর শিরাবিন্যাস কি ছিল? পাতার জালিকা শিরাবিন্যাস যুক্ত। কি বলছি? এরা হচ্ছে 3টা থাকে সব সময়, পুংকেশর, স্তবক। আর এখানে কয়টা থাকে? 5 বা 5-এর গুণিতক। এই ধানের তোমার কেমন পড়ে আসছিলাম? অমরা বিন্যাস মনে আছে? বেসূত্রধর মানে কি? বেজাল। ধরে কি ছিল? বেসূত্রধর। সূত্রতে, ত্রতে ছিল ত্রিধারা, আর ধয়তে ছিল ধান। তাহলে পোয়েসি কি? ধান, গম। এদের কি হবে? বেজাল। বেজাল মানে কি? বাংলা কি? মূলীয়। আর জবা ছিল মালভেসি। মালভেসির কি? অমরা বিন্যাস, অক্ষীয়। অজ মনে আছে? অজ, জবা। ওকে, মনে থাকে যেন। ফল বললাম শক্ত ফল, তাহলে ধান বা পোয়েসির ফল কেমন হবে? ক্যারিওপসিস। আর কি? জবা, এগুলো নরম না? জবা বলো, ঢেঁড়স বলো, তাহলে এগুলো কি? ক্যাপসিউল, বেরি বা সাইজোকার্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, আমি যেগুলো বললাম এই কয়টা পয়েন্ট। ঠিক আছে, এই উদাহরণগুলো।
ঠিক আছে? তাহলে এখন দেখবা একবীজপত্রী। এখন দেখো এই পুষ্প সংকেত আসে, পুষ্প সংকেত থেকে মুখস্থ করার দরকার নেই, পুষ্প সংকেত থেকে পরীক্ষায় জাস্ট অবজেক্টিভ দেখলে যাতে পারা যায়। আমি কি বললাম, এই জবা কি ছিল? দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রীতে সবসময় 5 বা 5-এর গুণিতক থাকবে, আর একবীজপত্রীতে কি সবসময় 3 বা 3-এর গুণিতক থাকবে। তাহলে 3 দেখলেই সেটা হচ্ছে তোমার পোয়েসির, কারণ তোমাদের বইতে আছেই মাত্র 2টা উদাহরণ, তো মনে রাখা রাখা যাবে না। 5 দিয়ে আর এটা হচ্ছে 3 দিয়ে। আমাদের সময় 11টা ছিল গোত্র, ঠিক আছে? 11টা গোত্র ছিল আমাদের সময়, প্রত্যেকটার পুষ্প সংকেত। এখন তো বায়োলজির সিলেবাস আমি মনে করি অনেক সহজ হয়ে গেছে, আমাদের সময় 11টা গোত্র ছিল, 11টা। সো মনে রাখা কিন্তু খুব বেশি কঠিন না। আর আমাদের সময় তোমাদের মতো এত উদ্ভাস উন্মেষের ভাইও ছিল না, খুব কষ্ট করে পড়তে হয়েছে। আর এখন তোমাদেরকে যেভাবে আইসিইউ সাপোর্ট দিয়ে টেকনিক দেওয়া হয়, গাইডলাইন দেওয়া হয়, তারপরে যদি চান্স না পাও, প্রত্যেকটারে ধাক্কা মাইরা যে যে নদীর তীরে অবস্থিত ওই নদীতে ধাক্কা মেরে ফেলাই দেওয়া উচিত। ঠিক আছে? তাই ঠিকঠাক মতো পড়ালেখা করবা। ওকে? তোমরা চান্স পাও, তোমাদের চান্স পাইলেই আমাদের সার্থকতা, কারণ শিক্ষকদের মেইন সার্থকতা হচ্ছে তার স্টুডেন্টরা যদি ভালো করে। ওকে, পয়সি গোত্রের বৈজ্ঞানিক নাম আমরা একটু দেখি। দেখো, বাঁশ বাম্বুস। ধান কি? অরাইজা স্যাটিভা। আখ কি? দেখো তো, স্যাকারাম। আখ কি বলতো? চিনি আছে, দেখলেই বোঝা যায়। প্যাচ লাগে হচ্ছে গম আর ভুট্টা। গম হচ্ছে ট্রিটিকাম এস্টেভিয়াম, ভুট্টা হচ্ছে জিয়ামায়াস। আমি কিভাবে ভুট্টা আর জিয়ামায়াস মনে রাখতাম? জিয়াকে, বাংলাদেশের বিএনপির, তাই না? জিয়া, যাই হোক, তিনি হচ্ছে রাজনীতি করতেন, তাই না? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ভুট্টো, ভুট্টোকে, পাকিস্তানের ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, সেও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তাই না? এটা আমি এই টেকনিক দিয়ে আমি মনে রাখতাম যে ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মায়াস। দুইজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলফিকার আলী ভুট্টো, তারপরে তোমার জিয়াও। ওকে, এভাবে আমরা মনে রাখবো, ভুল যাতে না হয়। আর গমেরটা কি? ট্রিটিকাম এস্টেভিয়াম। বারবার পরীক্ষায় আসে, মেডিকেল ডেন্টাল ভার্সিটিতে আসে, বারবার মেডিকেল ডেন্টাল এবং ভার্সিটিতে এটা আসে। ওকে, লেমন ঘাস। লেমন কি? লেবু, লেবু থেকে সাইট্রিক অ্যাসিড বের হয় আমরা জানি। তারা দেখো তো, লেমন ঘাসে বৈজ্ঞানিক নামে লাস্টে সাইট্রেটাস আছে। দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নামটা, যারা লুকায় লুকায় মেডিকেল ডেন্টালে চান্স পাইতে চাও তারা একটু পড়ে নিবা, এটা আসে। মালভেসি গোত্রের যেটা যেটা লাগবে দাগাই দেই। জবার বৈজ্ঞানিক নাম লাগবে, ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম এটা লাগবে ভার্সিটির জন্য। যারা লুকায় লুকায় মেডিকেলে চান্স পেতে চাও এটা লাগবে, এটা লাগবে, এবং হচ্ছে কেনাফ মেস্তাপাট্টা লাগবে। ওকে, এগুলো লাগবে মেডিকেল ডেন্টালের জন্য। আর তোমাদের জন্য শুধু এই যে গোলগুলো শুধুমাত্র মেডিকেল ডেন্টালের জন্য লাগবে। আর যারা ঢাকা ভার্সিটি বা মেডিকেল নর্মাল ভার্সিটিগুলোতে চান্স পেতে চাও, তার হচ্ছে শুধু হিবিস্কাস রোজা সাইনেন্সিস দিবা, শেষ। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য আমার মনে হয় তোমরা ইজিলি পারবা। মূল কি? দেখো, গুচ্ছ, এতক্ষণ বুঝাই দিলাম। আর এটার কি? প্রধান মূল, সমান্তরাল, জালিকাকার। এটা সাধারণত ট্রাইমেরাস। একবীজপত্রীতে কি ছিল? ট্রাইমেরাস। আর এটাতে কি? পেন্টামেরাস। ওকে, মনে থাকবে, মনে থাকে যেন। Okay. এবার একটা পোল দিয়ে দেই, সেটা হচ্ছে মালভেসি গোত্রের অমরা বিন্যাস কোনটি? একটু তাড়াতাড়ি আনসার করো। মালভেসি গোত্রের অমরা বিন্যাস কোনটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 10 সেকেন্ড টাইম পাবা। ও, বাহ, মাশাল্লাহ, ঠিক আছে, 97% সঠিক উত্তর দিছো। ওকে, এবারে আমি একটু জিজ্ঞেস করব, বলো, লাল পাতায় কোন ধরনের অমরা বিন্যাস দরকার? এত যে পড়াইলাম, বলো। ভেরি গুড, শীর্ষক। থ্যাংক ইউ ভাইয়া, শীর্ষক। ওকে, ধনের শীর্ষ লাল, মনে আছে না? বললাম না? ওকে, ওকে, মনে থাকে। ভেরি গুড, সবাই পারতেছে। ঐশী, তানজিম, আজমিরা। ওকে, আর কে কে পারছে একটু নাম পড়ি না। তাসফিরা, সানজানা, শারমিন, ফাহিম, তারপরে কে, আর কে কে আনসার করলা? ওকে, তো অনেকেই আনসার করছো। ওকে, হয়ে গেছে না? অজ দিয়ে আমরা মনে করছিলাম অক্ষিয়, তাই না? এটা হচ্ছে অক্ষিয়, আর ওটা ছিল হচ্ছে গিয়ে শীর্ষক। তোমাদের যেটা হয়েছে, যেটা উত্তর দিছো, তাই না? ধ্বনি, শীর্ষক। এগুলো অলরেডি বলে ফেলছি। সাইকাসকে কেন পামফর্ন বলে? জীবত্ব জীবস্ব কেন বলে? বললাম, প্রাগৈতিহাসিক জীবের সাথে মিল আছে এদের। আলাদাভাবে আর সময় নষ্ট করব না। টিস্যু আর টিস্যুতন্ত্র শুরু করে দেয়, ঠিক আছে? টিস্যু আর টিস্যুতন্ত্র থেকে তোমাদের ফার্স্টে যে প্যাচটা তোমরা লাগাও, মাশাল্লাহ, সেটা হচ্ছে টিস্যু হচ্ছে 2 প্রকার, আর টিস্যু তন্ত্র 3 প্রকার। লিখে দিলাম একদম ফার্স্টে, এইটাই ফার্স্ট আসে। টিস্যু 2 প্রকার আর টিস্যু তন্ত্র 3 প্রকার। এবারে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য পড়বো। ভাজক টিস্যু কি? এরা বিভাজিত হয়, দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি করে, ব্যাস বৃদ্ধি করে।
বিভাজন হয় না, চুপচাপ থাকে। এখন এখান থেকে যে বৈশিষ্ট্যগুলো লাগবে, এই বৈশিষ্ট্যগুলো খুব ইজি, রিডিং পড়লেই পারবা, বাট যেটা আসে ওইটা পড়াবো। ঠিক আছে, এটা কেন এখানে দেয় নাই আমি জানি না। ভাজক টিস্যুতে কোনো স্পেস, ঠিক আছে, কোনো স্পেস নাই, তার মানে কোনো আন্তঃকোষীয় ফাঁক বা কোষীয় গহ্বর থাকে না। ফাঁক প্লাস গহ্বর, কোনো আন্তঃকোষীয় ফাঁক প্লাস গহ্বর কি এখানে নাই, ভাজক টিস্যুতে নাই। স্থায়ী টিস্যুতে অলওয়েজ স্পেস থাকে, এই দুইটা লাইন মনে রাখো ভাইয়া, একদম ম্যাজিকের মতো কাজ করবে। ঠিক আছে, আর কি বলো, স্থায়ী টিস্যুতে তোমার হচ্ছে স্পেস থাকে। ঠিক আছে, স্থায়ী টিস্যুতে কি হবে, তোমার স্পেস থাকবে, মনে থাকে যেন। স্থায়ী টিস্যুতে অলওয়েজ কি থাকবে, স্পেস থাকে, মনে থাকে যেন, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। স্থায়ী টিস্যুতে স্পেস থাকে, তার মানে কি সকল ধরনের ফাঁক আর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক এবং গহ্বর এখানে থাকবে। খুবই আসে কিন্তু, আন্তঃকোষীয় ফাঁক আর গহ্বর থাকে, এই দুইটা থেকেই পড়তে হবে। আর একটা পড়তে হবে ভাজক টিস্যু আকারে বড়, নিউক্লিয়াসটা আকারে বড়, এরা যেহেতু বিভাজিত হচ্ছে এদের নিউক্লিয়াসটা আকারে বড় থাকতে হবে, আর স্থায়ী টিস্যু আকারে ছোট। বাদ বাকি যে পার্থক্যগুলো ওগুলো রিডিং পড়লে তুমি আমি, ঠিক আছে, বাচ্চা কাচ্চা সবাই পারবে। ওকে, এবার আসো যেগুলো লাগবে আমাদের, ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন তল, কাজ। 100% ইম্পর্টেন্ট, এটা আমি এখন তোমাদেরকে বুঝাবো। প্রথম হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে সূচনা করে ভাজক টিস্যুর বিভাজনের, আর প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। এই দুইটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা থাকে হচ্ছে কাণ্ডের শীর্ষে, তাই এরা কি করে, এরা হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করে, কাণ্ড বা মূলের শীর্ষে থাকে, তাই এরা কি করে, উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি করে। প্রারম্ভিক আর প্রাইমারি ভাজক টিস্যু পরীক্ষা কিন্তু আসে। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ আসে। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে পৃথিবীতে যত ধরনের ক্যাম্বিয়াম আছে, অল টাইপস অফ ক্যাম্বিয়াম। তাহলে ইন্টারফ্যাসিকুলাস ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলাস ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, তাই না, সব হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। ক্যাম্বিয়ামের কাজ কি বলো, ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে গিয়া পাশে বৃদ্ধি করা, কি করে এরা, পার্শ্বীয় বৃদ্ধি সাধন করে, কি করে, পার্শ্বীয় বৃদ্ধি সাধন করে, মনে থাকে যেন, খুব আসে। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান অনুসারে দেখি। অবস্থান অনুসারে শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু কি, যেগুলো শীর্ষে থাকে, ওই যে প্রাইমারি আর প্রারম্ভিক ভাজক টিস্যু কি শীর্ষে থাকে, এরা কি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করবে। নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণ ভাইয়া বোঝার চেষ্টা করো, পরীক্ষায় বারবার আসে, বুঝলে আশা করি এই স্লাইডটা দেখলে, পিডিএফটা দেখলে বইতে আর যাওয়াই লাগবে না। নিবেশিত ভাজক টিস্যু মানে কি, এরা বিটুইন দুইটা টিস্যু থাকে, বিটুইন টু টিস্যুস। উদাহরণ কি বলো, পৃথিবীর যত বোটা জাতীয় জিনিসপত্র আছে, যেমন ফুলের বোটা, পাতার বোটা, বোটা আর গোড়া, তাই না, ফুলের বোটা, পত্রমূল বা ফুলের গোড়ায় থাকবে। এখন কিভাবে এরা দুইটা টিস্যুর ভিতর থাকবে দেখো তো, ফুলের বোটা একদিকে থাকে একটা টিস্যু ফুল, আর একদিকে আরেকটা টিস্যু থাকে, সেটা কি বলতো, ডাল। তার দুইটা টিস্যুর মধ্যে থাকলো না, তার নিবসিত ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে পৃথিবীর সকল ফুলের বোটা, পত্রমূল, পাতার বোটা, তারপরে ফুলের গোড়া, এগুলো। পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ আমি বলে দিছি অলরেডি, যেগুলো পাশে বৃদ্ধি করে, কি সেকেন্ডারি ভাজক টিস্যুই কি পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। এটাও পরীক্ষায় আসে খুব। অল টাইপস অফ ক্যাম্বিয়াম, উদাহরণ কি, অল টাইপস অফ ক্যাম্বিয়াম, পৃথিবীতে যত ক্যাম্বিয়াম আছে সবই হচ্ছে পার্শ্বীয় এবং সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ, মনে থাকবে। এবার হচ্ছে কোষ বিভাজন তল অনুসারে 3 প্রকার। রিব ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যু হচ্ছে যেটা এক তলে বিভাজিত হবে, এক তলে মানে একটা রশ্মি বরাবর বিভাজিত। রশ্মি বরাবর কি কি বিভাজিত হয় বলতো, যেমন জাইলেম, জাইলেম কিন্তু রশ্মি বরাবর বিভাজিত হয়। তাহলে জাইলেম, ফ্লোয়েম, এগুলো কি রশ্মি বরাবর বিভাজিত হয় না এরকম, তাই না, এগুলো। অথবা মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি কি দেখো তো, নামেই মজ্জা রশ্মি, ঠিক আছে। অথবা মনে করো মূল, এই মূল কি, এক তল বরাবর, এইটা মনে করো মূল, এভাবে বিভাজিত হয় না, এক তল বরাবর, ঠিক আছে। তাহলে বর্ধিষ্ণু মূল, ঠিক আছে, এগুলো সব হচ্ছে এক তলে বিভাজিত হয়, তো এগুলো হচ্ছে রিব ভাজক টিস্যু। ঠিক আছে, প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু হচ্ছে দ্বিমাত্রিক তলে বিভাজিত হয়, কি তলে, দ্বিমাত্রিক তলে। এই দ্বিমাত্রিক তলে কি বিভাজিত হয় বলতো, পাতা। এই পাতা কি দ্বিমাত্রিক তলে না, এর কোন উচ্চতা আছে, ডানে বা বামে, সামনাসামনি পাশাপাশি বিভাজিত হয়, পাতা হচ্ছে দ্বিমাত্রিক তল বা প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। মাছ ভাজক টিস্যুর উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাছ মানে কি, সব তলে, মাছ মানে কি একটা পিণ্ড, এরা হচ্ছে সব তলে বিভাজিত হয়, সব তলে বিভাজিত হয়, ঠিক আছে। তার মানে কি, মাছ ভাজক টিস্যু হইতে হবে যেগুলো হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদকে দৃঢ়তা কে কে প্রদান করে, মজ্জা, কর্টেক্স,
এগুলো হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। মজ্জা কর্টেক্স কি করে? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। এই জন্য কি এরা হচ্ছে মাঝভাজক টিস্যু, সবতলে বিভাজিত হতে হবে। আর একটা উদাহরণ আছে ভ্রূণ। কি বলতো? ভ্রূণ। ভ্রূণ কি? বেবি উদ্ভিদ। ভ্রূণ মানে কি? বেবি উদ্ভিদ। তাহলে এরাও কি সবতলে বিভাজিত হইতে হবে না? নয়তো নতুন উদ্ভিদটা ভালো হবে না। মনে থাকবে, এই পরীক্ষায় কিন্তু কোশ্চেন গুলো আছে, আমি কিন্তু ভিভি লিখে দিচ্ছি যেগুলো আসে। এই যে কোষ বিভাজন তল অনুসারে তিনটার উদাহরণই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাতাটা বেশি ইম্পর্টেন্ট আসে। ওকে, মাঝভাজক টিস্যুটা আসে। কাজ অনুসারে প্রোটোডার্ম। প্রোটোডার্ম কি করবে? আবরণ তৈরি করবে। ডার্ম কথাটা দেখলেই বুঝবে আবরণ তৈরি করে। প্রোক্যাম্বিয়ামের কাজটা পরীক্ষায় আসে সব সময়, এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরি করে। প্রোক্যাম্বিয়াম কি? জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু তৈরি করে। ফ্লোয়েম বানান কিন্তু পিএইচ দিয়ে, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি জাইলেম ফ্লোয়েম লিখলাম। জাইলেম ফ্লোয়েম তৈরি করা। গ্রাউন্ড ভাজক টিস্যু কি? যেটা ভিত্তি টিস্যু তন্ত্র, যেটা উদ্ভিদের ভিত্তি দেয়। ঠিক আছে, মনে থাকে যেন। এই কয়টা উদাহরণ বুঝে বুঝে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। স্থায়ী টিস্যুর প্রকারভেদটা আমরা রিডিং পড়বো। 3 ধরনের আছে 9-10 এর পড়া: সরল, জটিল, ক্ষরণকারী। সরল টিস্যু হচ্ছে সেম টাইপ অফ কোষ দিয়ে গঠিত। উদাহরণ কি কি? প্যারেনকাইমা, মেসেনকাইমা। আর জটিল টিস্যু হচ্ছে বিভিন্ন টাইপের কোষ দিয়ে গঠিত, যেমন জাইলেম। জাইলেমে 4 ধরনের কোষ থাকে, ফ্লোয়েমে 4 ধরনের কোষ থাকে। ক্ষরণকারী হচ্ছে যেগুলো থেকে ক্ষরণ হয়। এটা খুব ইজি, দরকার নাই, একবার দেখলেই হবে। টিস্যু তন্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে এবং তোমরা পারো না, সহজ কথায় পারো না, স্বীকার করো পারো না। টিস্যু তন্ত্র হচ্ছে 3 ভাগে বিভক্ত। টিস্যু তন্ত্র কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। এবং এই বিভক্তটা করছে বিজ্ঞানী স্যাক্স, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এপিডার্মাল টিস্যু তন্ত্র যেটা আবরণ তৈরি করে উদ্ভিদের, এই যে দেখো বাইরের দিকে, এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্র যেটা উদ্ভিদের ভিত্তি সৃষ্টি করে, যেমন কর্টেক্স, তারপরে ভিতরে থাকে মজ্জা, যেগুলো হচ্ছে উদ্ভিদের ভিত্তি সৃষ্টি করে। একটু আগে বললাম না, মাঝভাজক টিস্যু যেগুলো ভিত্তি সৃষ্টি করে। ভাস্কুলার টিস্যু তন্ত্র যেগুলো হচ্ছে উদ্ভিদের পরিবহনের জন্য দায়ী। উদ্ভিদের পরিবহনের জন্য দায়ী টিস্যু কি কি আছে বলতো? 2টা, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেম জ দিয়ে মনে রাখবা, এরা জল বা পানি পরিবহন করে। আর ফ্লোয়েম এফ দিয়ে মনে রাখবা। কি এফ দিয়ে? ফুড পরিবহন করে। ফ্লোয়েম কি করে? ফুড পরিবহন করে। এগুলো কিন্তু আমাদের লাগে, পরীক্ষায় খুব আসে, বেসিক। হ্যাঁ, এপিডার্মাল টিস্যু তন্ত্রের কিছু অংশ আছে বা কিছু অঙ্গ থাকে। ত্বকে কি কি থাকতে পারে? রোম থাকতে পারে। যদি মূল রোম সবসময় এককোষী হয় আর কাণ্ডরোম গুলো বহুকোষী হয়, এটা মনে রাখতে হবে। গ্রন্থিরোম আঠালো পদার্থ ক্ষরণ করে। থলি বা পানি থলি থাকতে পারে পানি জমার জন্য, তাই না? দেখো বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা একটু পড়বা। দেখো বরফ কি ক্রিস্টাল না? বৈজ্ঞানিক নামে ক্রিস্টালাইন নাম আছে, তাহলে অপশন দেখলে যেতে পারো। স্বল্প মানে শক্ত পাতা, এরা প্রস্বেদনের হার কমাবে। দংশক্রম যেগুলো গায়ে লাগলে চুলকায়, বিচুটি আলকুশিতে থাকে। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কি করে? প্রস্বেদন করে। ভাই এটা মনে রাখবা, পত্ররন্ধ্র কি করে? প্রস্বেদন করে। প্রস্বেদন মানে কি? দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়া। ঠিক আছে, প্রস্বেদন আর গাটেশন কিন্তু এক কথা না। প্রস্বেদন হচ্ছে অতিরিক্ত পানি কি আকারে বের করে দিচ্ছে? বাষ্পাকারে বা গ্যাসিয়াস আকারে। ঠিক আছে, আর একটা পদ্ধতি আছে, এই প্রস্বেদন কে করে? পত্ররন্ধ্র করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রস্বেদন কে করে? পত্ররন্ধ্র। আর একটা পদ্ধতি আছে গাটেশন। গাটেশন কথাটার মানে হচ্ছে অতিরিক্ত পানি তরল আকারে বের করে দেওয়া। গাটেশন মানে কি? অতিরিক্ত পানি তরল আকারে বের করে দেওয়া। এই গাটেশন কিন্তু পত্ররন্ধ্র দিয়ে হয় না, গাটেশন হয় হচ্ছে হাইডাথোড দিয়ে। হাইডাথোডের বাংলা হচ্ছে পানি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র না, পানি পত্ররন্ধ্র দিয়ে গাটেশন হবে, কারণ গাটেশন মানে কি? অতিরিক্ত পানি তরল আকারে বের করে যাওয়া, এটা প্রস্বেদন না। ঠিক আছে, এটা 3টা উদ্ভিদে থাকে: ঘাস, কচু, টমেটো। হাইডাথোড যে 3টা উদ্ভিদে থাকে, এটা মনে রাখার একটা কবিতা আছে, ঘটক। ঘটক কবিতা না, মানে টেকনিক। ঘতে ঘাস, টতে টমেটো, আর কতে হচ্ছে কচু। তাহলে হাইডাথোড থাকে কিসে? ঘটকে, তাই না? তাহলে কি ঘাস, কচু, টমেটোতে হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র থাকে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। গ্রাউন্ড টিস্যু তন্ত্র এখন আমরা পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি কি দিয়ে গঠিত আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে ওদের ভিতরের দিকে একটা অন্তঃস্টিলি থাকে। অন্তঃস্টিলি মানে ভিতরের দিকে। এদের গ্রাউন্ড টিস্যু তন্ত্রের একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে যেগুলো ভিত্তি প্রদান করে, একটা লাল চুরি। কি দিলাম? ফার্স্ট একটা লাল চুরি আঁকবো আমি। এটা কি? লাল চুরি। এই লাল চুরিটা খুবই ইম্পর্টেন্ট, আঁকতে হবে। একটা লাল চুরি থাকে, ঠিক আছে? এই লাল চুরিটার নাম হচ্ছে পরিচক্র। লাল চুরিটার নাম কি? পরিচক্র। ওকে, লাল চুরির ভিতরে থাকে মজ্জা। এগুলো কি? মজ্জা। তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র বা ভিত্তি টিস্যু তন্ত্রে কি? মজ্জা তো থাকবেই, তাই না? তাহলে লাল চুরি মানে পরিচক্র, মজ্জা, আর হচ্ছে গিয়া মজ্জা যেহেতু আছে, মজ্জা রশ্মিও আছে। আমি আর মজ্জা রশ্মি লিখলাম না, মজ্জা আর মজ্জা রশ্মি। তাহলে লাল চুরি, মজ্জা, মজ্জা রশ্মি লিখলাম। এই 3টা মিলে গঠিত হয় হচ্ছে অন্তঃস্টিলি। এই 3টা মিলে কি তৈরি হয়? অন্তঃস্টিলি। অন্তঃস্টিলি কথাটার মানে হচ্ছে লাল চুরি বা পরিচক্রের মধ্যে যা যা আছে,
এগুলোকে বলা হয় গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তঃস্থলীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে পরিচক্র এবং পরিচক্রের ভিতরে লাল অংশগুলো নিয়ে হচ্ছে গিয়ে এই যে মজ্জা এবং মজ্জারশ্মি, এই তিন ধরনের জিনিস নিয়ে অন্তঃস্থলী গঠিত। এই যে দেখো মজ্জারশ্মিও আছে। ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে অন্তঃস্থলী গঠিত। এবারে দেখবো আমরা এগুলো হচ্ছে অন্তঃস্থলী। অন্তঃস্থলী কি কি? পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। এখন পরিচক্রের চারপাশে একটা নীল চুরি আঁকবো। কি আঁকবো? নীল চুরি। ঠিক আছে, কি আঁকবো? নীল চুরি বা নীল একটা গঠন। দেখছো, লাল চুরি, নীল চুরি, চারপাশে নীল চুরি থাকে। পরিচক্রের বাইরে যা যা আছে এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রগুলোকে বলবো আমরা বহিঃস্থলী। তার এই নীল চুরি, এই নীল চুরিটার নাম হচ্ছে অন্ততক। এই নীল চুরির নাম কি বলো? অন্ততক অথবা এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। ঠিক আছে, আর কি থাকে দেখো তো পরিচক্রের বাইরে? ভিত্তি টিস্যুতন্ত্র, কর্টেক্স। কি থাকবে? কর্টেক্স। তাই না? কর্টেক্স কি পরিচক্রের বাইরে? এগুলোও কিন্তু ভিত্তি টিস্যুতন্ত্র, সব কয়েক সারি স্তর বা কয়েক স্তর বিশিষ্ট। এছাড়া কাণ্ডে আরেকটা গ্রাউন্ড টিস্যুতন্ত্র থাকতে পারে পরিচক্রের বাইরে, লাল চুরির বাইরে নীল, সেটার নাম হচ্ছে হাইপোডার্মিস বা অধোতক। এটার নাম কি বলো? অধোতক। তাহলে অধোতক, কর্টেক্স আর এন্ডোডার্মিস, অধোতক, কর্টেক্স আর অন্ততক, এই তিনটা জিনিস মিলিত হয়ে তৈরি হয় বহিঃস্থলী। এই তিনটা জিনিস মিলে কি তৈরি হয়? বহিঃস্থলী। মনে থাকে যেন, এই তিনটা জিনিস নিলে কি কি তৈরি হয়? বহিঃস্থলী। ওকে, বহিঃস্থলী। ঠিক আছে, তাহলে বহিঃস্থলী কি? পরিচক্রের বাইরে যার যা আছে নীলগুলো, তাহলে নীল চুরি, কর্টেক্স আর অধোতক মিলে তৈরি হয় হচ্ছে বহিঃস্থলী। আর অন্ততক কি? পরিচক্র, মজ্জা আর মজ্জারশ্মি। ঠিক আছে, এবার আসো এই অধোতকের একটা মেইন বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। অধোতক অনলি কাণ্ডে থাকে। অধোতক কোথায় থাকে? এটা আমরা সামনে পড়বো। অধোতক অনলি কাণ্ডে থাকে। এবার আসো লাল চুরি, নীল চুরি। লাল চুরি, নীল চুরি সব জায়গায় থাকে। দ্বিবীজপত্রী কাণ্ডেও থাকে, একবীজপত্রী মূলেও থাকে, দ্বিবীজপত্রী মূলেও থাকে। বাট একটা জায়গায় থাকে না, সেটা হচ্ছে একবীজপত্রী কাণ্ড। আজকে থেকে মনে রাখো, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রীর একের নাও এ, কাণ্ডের নাও কা। তার মানে একবীজপত্রী কাণ্ড কি? একা। ওরা কি মনে করো, ও একটা মেয়ে, একবীজপত্রী কাণ্ড একটা মেয়ে, ওর কোনো বয়ফ্রেন্ড নাই, ও একা। তাহলে কেউ লাল চুরি নীল চুরি থাকবে না, ওরে কেউ লাল চুরিও গিফট করবে না, কেউ নীল চুরিও গিফট করবে না। তাহলে আজকে থেকে মনে রাখো যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কোনো লাল চুরি মানে পেরিসাইকেল থাকে না, পরিচক্র থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড মানে এরা একা, এদের কোনো বয়ফ্রেন্ড নাই, এদের কোনো দেওয়ার মানুষ নাই, এদের কোনো নীল চুরি থাকে না। মানে কি? দেখো, কোনো অন্ততক থাকে না। মনে থাকবে, আমরা আস্তে আস্তে দেখবো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আসলে অনেক কিছুই থাকে না, এরা একা। ম্যাক্সিমাম জিনিসই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে নাই। মনে থাকে যেন। ঠিক আছে, আমরা সামনে দেখবো। ওকে, তাহলে আমরা একটু দেখি বহিঃস্থলীয় অংশ। বহিঃস্থলীয় অঙ্গ কি কি দিয়ে গঠিত হয়েছিল? বহিঃস্থলীয় অংশ কি? ওই যে নীল চুরি। নীল চুরি কি বলো? অন্ততক বা এন্ডোডার্মিস। কোথায় থাকে না বলো তো? একবীজপত্রী, অনলি একবীজপত্রী কাণ্ডে কি থাকে না। অনলি একবীজপত্রী কাণ্ডে থাকে না, কারণ একবীজপত্রী কাণ্ড কি? একা। ঠিক আছে, মনে থাকবে। আর সব জায়গায় থাকে, দেখছো, মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে। অন্ততকের একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্ততকে ক্যাসপিরিয়ান স্ট্রিপ দেখা যায়। যারা মেডিকেলে ঢুকাই লুকায় চান্স পেতে চাও, এটা পড়বা। আমি যেবার চান্স পেয়েছিলাম এটা আসছিল। অন্ততকে কি পাওয়া যায়? ক্যাসপিরিয়ান স্ট্রিপ। ঠিক আছে, এটা কিন্তু আসে পরীক্ষায়। ক্যাসপিরিয়ান স্ট্রিপ হচ্ছে একটা শ্বেতসার। এবার হচ্ছে অধোতক, তাই না? এই বহিঃস্থলীয় অংশে তিনটা অংশ পেয়েছিলাম না? অন্ততক, কর্টেক্স আর অধোতক। কর্টেক্স তো ইজি, দেখো কয়েক স্তরে গঠিত। আর অধোতক আমি কি বলছিলাম? অধোতক অনলি কাণ্ডে থাকে, কখনো মূলে থাকে না। মনে থাকে যেন। ওকে, আর একবীজপত্রী কাণ্ডে কি থাকে না? কোনো চুরি থাকে না, অন্ততক থাকবে না এবং পরিচক্র থাকবে না। তাহলে কি, এই যে অন্তঃস্থলীয় অংশ কি কি দিয়ে গঠিত হবে? পরিচক্র, পরিচক্রের মধ্যে যা যা আছে মজ্জা, মজ্জারশ্মি। পরিচক্র কোথায় থাকবে না? ওই একই অবস্থা, একবীজপত্রী কাণ্ডে থাকে না। এটা মাথায় রাখো, একবীজপত্রী কাণ্ডে ম্যাক্সিমাম জিনিস থাকে না, কারণ ওরা একা। তাহলে আমাদের অবজেক্টিভ গুলো খুব ইজি হবে। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলবো? মেসোফিল বলবো। তাহলে পরিবহন টিস্যু তন্ত্রটা এখন আমরা একটু পড়বো। পরিবহন টিস্যু তন্ত্র মূলত কি? জাইলেম আর ফ্লোয়েম। পরিবহন টিস্যু তন্ত্র কি? জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম, ফ্লোয়েম। এই জাইলেম কি? 4 ধরনের কোষ দিয়ে গঠিত। ফ্লোয়েম, সিবনল, সঙ্গী কোষ, এটা লাগবে, আমরা জানি। জাইলেম কি? এই ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করে, তার মানে ফুড পরিবহন করে। আর জাইলেম কি? পানি। আমি জাইলেম দিয়ে মনে রাখতে বলছিলাম না? জল,
জল পরিবহন করে। তার মানে পানি আর রস, পানি মানে কি খাদ্য রস, খাদ্য না কিন্তু, খাদ্য রস মনে থাকে যেন। জাইলেমের কোথায়, মূল থেকে দেহ, এটা কিন্তু আমরা জানি, মূল থেকে পাতা, কারণ খাদ্য রস পানি এরা কি একদম মূল থেকে এরা পাতায় নিয়ে যায়, তাহলে এরা কি ঊর্ধ্বমুখী সংবহন করে। আর ফ্লোয়েম কি খাদ্য পরিবহন করে। এই খাদ্য কোথায় পরিবহন হয়, খাদ্য কোথায় তৈরি হয়, খাদ্য তৈরি হয় পাতায়, তাহলে ফ্লোয়েম থাকবে হচ্ছে পাতা থেকে সারা দেহে এরা খাদ্য পরিবহন করে। এখন পাতা তো দেহের উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, তাহলে কি এরা নিম্নমুখী বা উভমুখী সংবহন করে। ঠিক আছে, এই ফ্লোয়েম কি করে, তোমার খাদ্য পরিবহন করে, আর জাইলেম কি পানি পরিবহন করে। তো পানি কোত্থেকে কোথায় যায়, খাদ্য তৈরির জন্য পানি লাগে, তাই কি করে এরা মূল থেকে পাতায় পানি নিয়ে যায়। আর পাতা পানি পাওয়ার পর পাতা কি করে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেই খাদ্য এরা সারা দেহে পাঠায়। তাহলে ফ্লোয়েম কোথায় কি থাকবে, পাতা যেহেতু খাদ্য পাঠায়, ফুড, ফ্লোয়েম দিয়ে মনে রাখবা ফুড, এফ। হ্যাঁ, তাহলে এরা কি, এদের ডিরেকশনটা কি হবে, পাতা থেকে সারা দেহে হবে এদের ডিরেকশন। ওকে, মনে থাকবে, মনে থাকে যেন। ওকে, আর পাতা কি উপরে নিচে থাকে, তাহলে এটা নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী। আর জাইলেম কি মূল থেকে দেহে পানি বা জল পরিবহন করে, জ দিয়ে মনে রাখবা জল, জাইলেম জল। হ্যাঁ, জতে জল। ঠিক আছে, তাহলে এরা কি মূল থেকে পাতায় পরিণত করে, এরা ঊর্ধ্বমুখী সংবহন করে। খুব ইজি। এবারে ভাস্কুলার বান্ডেলটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু পড়ি। অরিও, অরিওর উদাহরণ একটাই আছে পৃথিবীতে, সেটা হচ্ছে মূল, পুষ্পক উদ্ভিদের মূল, মূল হচ্ছে অরিও। অরিও মানে কি আমরা সবাই জানি, একটা গোল থাকবে, এর ভিতরে ভাস্কুলার বান্ডেল গুলো খুব সুন্দরভাবে এমন ভাবে থাকবে যাতে কিনা এদেরকে সমান ভাগে ভাগ করা যায়। এটাই মনে রাখো, অরিও কি মূল। ঠিক আছে, এখন সংযুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয় মানে কি, ফার্স্টে আসো সমপার্শ্বীয়, সংযুক্ত মানে কি সমপার্শ্বীয়, পাশাপাশি জাইলেমও থাকবে ফ্লোয়েমও থাকবে। এই ভাস্কুলার বান্ডেলই তো মানে জাইলেম ফ্লোয়েম থাকা, তাই না, পরিবহন তন্ত্র। এখন মুক্ত মানে কি, মুক্ত কথাটার মানে হচ্ছে ফ্রি, তার মানে জাইলেম ফ্লোয়েম একটা আরেকটা থেকে একদম মুক্ত। তার কিভাবে মুক্ত হবে, যদি কিনা তাদের ভিতরে কেউ থাকে, তো তাদের ভিতরে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে এরা হচ্ছে মুক্ত। তাহলে ক্যাম্বিয়াম থাকলে জাইলেম ফ্লোয়েম হচ্ছে পরস্পর একটা আরেকটা থেকে মুক্ত থাকে। তাহলে মুক্ত সমপার্শ্বীর উদাহরণ কি, দেখো এটা মুখস্থ রাখতে হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, মনে থাকে যেন। এবার আসো বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ কথাটার মানে হচ্ছে আবদ্ধ, বোঝার চেষ্টা করো, আবদ্ধ। আবদ্ধ মানে কি বলতো, জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি একদম আবদ্ধ হয়ে থাকবে, লেগে থাকবে একদম। লেগে কখন থাকবে দেখো, তাদের ভিতরে যদি কাবাব মেঘ হাড্ডি না থাকে, তার মানে কি এদের ভিতরে কোনো ক্যাম্বিয়াম নাই। তাহলে ক্যাম্বিয়াম না থাকলে হচ্ছে জাইলেম ফ্লোয়েম পাশাপাশি আবদ্ধ থাকবে, এটাকে বলা হয় বদ্ধ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে গিয়া বদ্ধ। তাহলে দেখছো একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড আবারও আমরা একা প্রমাণ পাইলাম, কারণ কি এদের নো ক্যাম্বিয়াম, এদের কোনো ক্যাম্বিয়াম নাই, এদের কোনো ক্যাম্বিয়াম নাই, এই জন্য কি এরা বদ্ধ। দেখছো জাইলেম ফ্লোয়েম একসাথে আছে। সমদ্বিপার্শ্বীয়র উদাহরণ পড়ব, মাত্র একটা উদাহরণ আছে, লাউ কুমড়া। সমদ্বিপার্শ্বীয় মানে কিছুই না, সমদ্বিপার্শ্বীয় হচ্ছে দুইটা ক্যাম্বিয়াম থাকবে, এই যে একটা ক্যাম্বিয়াম, এই যে একটা ক্যাম্বিয়াম, মধ্যে একটা জাইলেম, দুই পাশে দুইটা ফ্লোয়েম। ঠিক আছে, সমদ্বিপার্শ্বীয়র উদাহরণ কি, শুধুমাত্র লাউ এবং কুমড়া। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এবারে আসো হেড্রোসেন্ট্রিক আর বা জাইলেম কেন্দ্রিক, এটার উদাহরণ লাগবে টেরিস, লাইকোপোডিয়াম। আর লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কি দেখো, ড্রাসিনা। লেপ্টোসেন্ট্রিক মানে কি ফ্লোয়েম কেন্দ্রিক, এটা একটু আমি দেখাই তোমাদের। ফ্লোয়েম কেন্দ্রিক মানে কি, ফ্লোয়েম কেন্দ্রে থাকলো আর চারপাশে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, আর জাইলেম কেন্দ্রে থাকলো চারপাশে ফ্লোয়েম থাকলো, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে, তো এগুলোর জাস্ট উদাহরণ লাগবে। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ কি, টেরিস আর লাইকোপোডিয়াম। এটা মনে রাখার একটা কবিতা আছে, লাইটের আলোতে যাইকে দেখি, কি বলো, লাইটের আলোতে কাকে দেখবা, যাইকে দেখি। যাইকে দেখি মানে কি, যাইকে মানে কি, এই দুইটা দিয়ে আমরা বুঝবো জাইলেম কেন্দ্রিক। লাইটের কি, লাতে হচ্ছে লাইকোপোডিয়াম। ঠিক আছে, আর টেতে কি ছিল, লাইটের টেতে কি ছিল, টেরিস। তাহলে জাইলেম কেন্দ্রিক মানে কি হেড্রোসেন্ট্রিক, এটার উদাহরণ কি লাইকোপোডিয়াম আর টেরিস। আর ফ্লোয়েমের উদাহরণ কি দেখো, এটা মিলাই নিবা। ঠিক আছে, আমি দেখাই দিলাম, তোমরা সুন্দর মতো বইতে লিখে রাখবা। হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, লাইটের আলোতে যাইকে দেখি, যাইতে হচ্ছে জাইলেম, কেতে হচ্ছে কেন্দ্রিক, লাইটের আলোতে লাইকোপোডিয়াম, আর টেরিস হচ্ছে জাইলেম কেন্দ্রিক। আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে তোমার ড্রাসিনা, তাই না, বা ফ্লোয়েম কেন্দ্রিক। এটা মনে রাখার উপায় হচ্ছে, লেপ্টে আছে ড্রাকুলা, তাই না, ড্রাকুলা কি ভ্যাম্পায়ার, তোমরা ফিল্ম দেখছো না, লেপ্টে আছে ড্রাকুলা। ওকে,
তাহলে ড্রাকুলা মানে ভ্যাম্পায়ার, ড্রাকুলা দিয়ে মনে রাখবা ড্রাসিন, এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ওকে, মনে থাকে যেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, আমি তাহলে এখন একটা পোল নিয়ে নিব। নিচের কোনটিতে ভাস্কুলার বান্ডল দেখা যায়? হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়। একটু তাড়াতাড়ি, এরপর আমি একটা জিজ্ঞেস করব লাস্টে, সমস্যা নেই, এখন এটা আনসার করে দাও। ভেরি গুড। তো দেখো, এত সুন্দর মতো কবিতা দিয়ে দিলাম, তারপরে ভুল করছো। 79% সঠিক উত্তর দিয়েছো, এটা যথেষ্ট কঠিন একটা কোশ্চেন ছিল, তো এইভাবে পড়তে পারে। তো 79% নট ব্যাড, অনেক ভালো, তার মানে ক্লাস অনেকেই ভালো করতেছো, তাই না? আমাদের সময় তো আমরা ক্লাসে কনসেন্ট্রেশনই করতাম না, তোমরা এত ভালো কিভাবে, এত সুন্দর কনসেন্ট্রেশন করো। আমি মনে আছে আমি কখনোই ক্লাসে কনসেন্ট্রেট করতাম না, চুপচাপ বসে থাকতাম, যেটা একদমই উচিত না। কারণ কি বলতো, আমাদের সময় তো উদ্ভাস উন্মেষ ছিল না, কিছু উল্টাপাল্টা কোচিং সেন্টার ছিল, যে কোচিং সেন্টার গুলোতে পুরো ভুয়া পড়াইতো, বুঝছো? আমার এখনো মনে আছে, আমি নাম বলবো না, যে কোচিং সেন্টারে পড়তাম বা কিছু যাইতাম, তখন তো উদ্ভাসটা ভালো ছিল, বাট বায়োলজির জন্য, মেডিকেলের জন্য যেটা, ওরা মানে আইসা খালি গল্প করতো, কোনটা থেকে আসবে না আসবে কোনো কিছু না, এখান থেকে পড়ে নিবা, এখান থেকে এই যে দাগিয়ে দিচ্ছি, এখান থেকে পড়ে নিবে, এখান থেকে লাগবে, ওখান থেকে লাগবে, ব্লা ব্লা ব্লা। আমি মনে মনে করতেছিলাম, তোরে কি এই জন্য টাকা দেয়, দাগাই দেওয়ার জন্য? খুব মেজাজ খারাপ হইতো। ওকে, তো যাই হোক, তো ব্যাপারটা ওইটাই। তো তোমরা অনেকেই কনসেন্ট্রেট করতে পারতেছো, ভালো আনসার করছো। তো আমি আরেকটা উত্তর জিজ্ঞেস করি, বলো মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকা যায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই কোন কোচিং এর নাম উচ্চারণ করে না, রায়হান, তাসফিক, রাবু, হুমায়ুন, অমি, অনন্যা, সঞ্জনা, সামিয়া, অনিকেত, বিজয়, ফাহিম। ভেরি গুড, তোমরা তো সুন্দর পারতেছো। ইফতি, বাবা, এখানে কি ইংলিশ ভার্সন আছে নাকি? অনেকে রেডিয়াল লিখতেছো, এটা তো বাংলা ভার্সন, তাই আমি হচ্ছে অরিও। গুড, থ্যাংক ইউ। এই কোন কোচিং এর নাম উচ্চারণ করে কেউ কোনো কথা বলবে না, মনে থাকে যেন। জাস্ট বললাম আমাদের সময়, যাই হোক, এটা কোনো কথা না, দুঃখের কথা, অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করছি, তোমাদের মতো এত আইসিইউ সাপোর্টের ভাইরা ছিল না। ওকে, এবারে আসো আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রী প্রত্যেকটার মূলের তারপরে কাণ্ডের অন্তর্গঠন পড়বো, ঠিক আছে? দেখো তো, মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূলে কি বলতো, মূলে আমরা পাইছিলাম মূলে কখনো অধতক থাকবে না। অধতক থাকবে কোথায়? শুধু কোথায় থাকবে? কাণ্ডে থাকবে, পাইছিলাম না? তাহলে মূলে অধতক থাকবে না। দেখো, একবীজপত্রী মূলে মূলে একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক, সবসময় মূল রোম থাকবে, তাই না? মূল রোম থাকবে। আমি কি বলছিলাম, শুধুমাত্র একটা জায়গায় পরিচক্র থাকে না, সেটা কি? একবীজপত্রী কাণ্ড। আর সব জায়গায় থাকবে, তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল, এদের ভিতরে কি দেখো? পরিচক্র থাকবে। একটু আগেই তোমরা লিখলা মূলের ভাস্কুলার বান্ডল অরিও। এবার একটা জিনিস পড়বো, মেটাজাইলেম কাকে বলে, প্রোটোজাইলেম কাকে বলে, এটা একটু দেখাই। মেটাজাইলেম মানে মোটা জাইলেম, মনে রাখো, মেটাজাইলেম মানে কি? মোটা জাইলেম, মানে বড় বড় জাইলেম গুলো হচ্ছে মেটাজাইলেম। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম গুলো থাকে, এগুলো হচ্ছে মেটাজাইলেম, লালগুলো। ওকে, আর এই যে ছোটগুলো হচ্ছে প্রোটোজাইলেম। তো মূলের দিকে দেখো, কেন্দ্র কোনটা? এই যে লাল গোল দিচ্ছি, এটা হচ্ছে কেন্দ্র। মূলে মেটাজাইলেম থাকে কি? কেন্দ্রের দিকে, ঠিক আছে? মোটা জাইলেম, মেটাজাইলেম দিয়ে মনে রাখবা, মোটা জাইলেম এটা কেন্দ্রের দিকে থাকে। এটা মনে রাখবা তিনটা ম দিয়ে। তিনটা কি দিয়ে মনে রাখবেন ভাইজানেরা বলেন? আপনার ম দিয়ে মনে রাখবেন, বা আপু জানেরা। ওকে, ম ম ম। মতে হচ্ছে মূল, আর একটা মতে মনে রাখবা মেটাজাইলেম বা মোটাজাইলেম, তাই না? মানে বড় জাইলেম গুলো কেন্দ্রের দিকে থাকবে। আর একটা মতে মনে রাখবা মধ্যের দিকে থাকবে, মানে হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে, ঠিক আছে? এই গঠনটাকে বলা হয় এক্সার্ক, যেটা শুধু মূলে পাওয়া যায়, তোমার কাণ্ডে পাওয়া যায় না। কাণ্ডে উল্টাটা, কাণ্ডে কি থাকবে? মেটাজাইলেম বা মোটাজাইলেমটা থাকবে পরিধির দিকে, আর প্রোটোজাইলেম ছোটটা থাকবে কেন্দ্রের দিকে, উল্টাটা। কাণ্ডের ওই গঠনটাকে বলা হয় এন্ডার্ক। কাণ্ড নয় ডয়ে মনে রাখবা এন্ডার্ক, আর মূলে হচ্ছে এক্সার্ক। ম ম ম, মূলে মেটাজাইলেম মধ্যে। ওকে, এখন একবীজপত্রী উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, এই কয়টা বৈশিষ্ট্য সব সেম, এই কয়টা বৈশিষ্ট্য সব সেম। এরা যেহেতু মূল, এদের ভিতর সব থাকে, একবীজপত্রী কাণ্ড তো না, এদের ভিতর সব আছে। দেখো, পরিচক্র আছে, তারপরে কি এদের ভাস্কুলার বান্ডল অরিও, লাল চুরি নীল চুরি সব আছে। শুধুমাত্র অধতকটা অনুপস্থিত, কারণ অধতকটা অনলি কাণ্ডে থাকে। এখন তুমি একবীজপত্রী মূল দ্বিবীজপত্রী মূল কিভাবে বুঝবা আলাদা আলাদা অন্তর্গঠনগত ভাবে? একবীজপত্রী মূলে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা থাকবে 6 এর অধিক, এখান থেকে বুঝবা। এটা কি? এটা হচ্ছে একবীজপত্রীতে। একবীজ মূলে কি? জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। আর দ্বিবীজপত্রীতে থাকবে সাধারণত 2 থেকে 4টা। আমি একটু দেখাই, বুঝতে পারবা। মনে রাখো, এটা হচ্ছে একবীজপত্রী, এটা হচ্ছে একবীজ মূল,
এটা কিন্তু দ্বিবীজমূল। এটা কি? দ্বিবীজমূল। এখন দেখো একবীজপত্রী উদ্ভিদে জাইলেম ফ্লোয়েম 1 2 3 4 5 6 7 6 এর অধিক। আর দ্বিবীজপত্রী কি দেখো তো, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা। তাহলে দ্বিবীজপত্রীতে সেটা কি হবে? দ্বিবীজপত্রীতে এটা কি? এটা হচ্ছে দ্বিবীজমূল। ওকে, দ্বিবীজপত্রীতে সব সেম, শুধুমাত্র একটা জায়গায় প্যারা, সেটা হচ্ছে এদের সাধারণত 2 থেকে 4টা। ঠিক আছে, ভার্সিটিতে কিন্তু আসে, এবং এইটা তোমাদের কিন্তু রিটেনে আসতে পারে ইভেন ছবি সহ। সো মাথার ভিতর ক্লিয়ার রাখো একবীজপত্রীর মধ্যে অন্তর্গঠন। এবার আসে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এতে কি কাণ্ডতে কি কা, এরা কি একা, এদের কোনো বয়ফ্রেন্ড নাই মেয়ে। তাহলে কি এদের কোনো লাল চুরি নীল চুরি নাই? লাল চুরি নীল চুরি কি মনে আছে? পরিচক্র অন্ততক। হ্যাঁ, ভিতরেরটা পরিচক্র, বাইরেরটা অন্ততক। তাহলে দেখো তো এদের কত কিছু নাই। একবীজপত্রী উদ্ভিদ কি? একবীজপত্রী কাণ্ড, এরা একা, এদের ম্যাক্সিমাম জিনিস নাই। দেখো এদের কাণ্ডরোম অনুপস্থিত, এদের কোনো লাল চুরি নাই, পরিচক্র নাই, এদের চারপাশে কোনো নীল চুরি নাই, মানে অন্ততক নাই। এখন বলো তো, যাদের ভিতরে চুরি আছে তাদের ভিতরে কি সুন্দর মতো ভাস্কুলার বান্ডল গুলো সাজানো গুছানো থাকে না? দেখছো, একদম গোছানো থাকে। আর এদের ভিতরে তো কোনো চুরি নাই, তাই না? একবীজপত্রী কাণ্ডে কোনো চুরি নাই, দেখছো? তাই এদের ভাস্কুলার বান্ডল গুলো দেখো বিক্ষিপ্ত আকারে থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে যেহেতু এদের পরিচক্র অন্তচক্র অন্ততক নাই, এদের ভাস্কুলার বান্ডল গুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। তাহলে কি যাদের কোনো বয়ফ্রেন্ড নাই বা যাদের কোনো সাপোর্ট নাই, যারা একা, তাদের কি জীবনটা কেমন দুর্বিষহ না? কেমন ভাবে মনে হয় লাইফটা ছড়ানো এলোপাথারি ভাবে থাকে, তাই না? বাউন্ডলে থাকে, এভাবে মনে রাখবা। ঠিক আছে, তাহলে এদের ভাস্কুলার বান্ডলগুলো, আর সহজ কথা যেটাই তোমার হচ্ছে, এই যে তোমার পরিচক্র আছে, একটা বৃত্তের মতো গঠন আছে, ওর ভিতর সাজানো থাকবে, আর যেটাই থাকবে না ওর ভিতরে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকবে। তারপরে দেখো এরা যেহেতু কাণ্ড, কাণ্ডে আমি বলছিলাম এদের ভাস্কুলার জাইলেমটা কেমন থাকবে? এন্ডার্ক। এই মূলে কি ছিল? মেটাজাইলেম মধ্যের দিকে, ম ম ম, মূলে মেটাজাইলেম মধ্যের দিকে। আর এখানে কি মেটাজাইলেমটা থাকবে পরিধির দিকে। মেটাজাইলেম মানে কি তোমার? কি জাইলেম? মোটা জাইলেম। তাহলে কাণ্ডে মেটাজাইলেমটা পরিধির দিকে থাকে, দেখবা মেটাজাইলেম কি মোটা, বড় বড় জাইলেম গুলো পরিধির দিকে থাকে। দেখো তো, এইটা কেন্দ্র না? এই দেখো পরিধি কি, বাইরের দিকে পরিধি। তাহলে দেখো বড় বড় জাইলেম গুলো থাকে পরিধির দিকে, আর প্রোটোজাইলেম ছোট জাইলেমটা থাকে মধ্যের দিকে। আর কাণ্ডে কি হবে? এন্ডার্ক। এই অবস্থাকে বলা হয় এন্ডার্ক, তাই না? মেটাজাইলেমটা পরিধির দিকে থাকাকে বলা হয় এন্ডার্ক। ঠিক আছে, এটা মনে রাখবা। কাণ্ড নয়দণ্ড, নয়ড আছে, এন্ডার্ক। ওকে, কাণ্ড এন্ডার্ক। আর এদের ম্যাক্সিমাম জিনিস নাই। ওকে, কাণ্ডরোম নাই, পরিচক্র নাই, অন্ততক নাই। ঠিক আছে, ফলে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো সবকিছু। হ্যাঁ, এবারে দেখো ওদের আর একটা জিনিস নাই, মনে আছে? জানি না মনে আছে নাকি। জাইলেম আর ফ্লোয়েম, এরা কি ছিল একবীজপত্রী কাণ্ডে? একদম আবদ্ধ। কিভাবে আবদ্ধ থাকবে? এদের ভিতরে কোনো কাবাব মে হাড্ডি, ক্যাম্বিয়াম নাই। তাহলে আমরা একটা জিনিস পাইলাম একবীজপত্রী উদ্ভিদে, ক্যাম্বিয়াম নাই। ঠিক আছে, তো এখান থেকে রিটেন আসতে পারে, পারবেন না। অবজেক্টিভে আসলে পারবেন না, অবশ্যই পারা লাগবে, পারবা। ঠিক আছে, দেখো একই বৈশিষ্ট্য একবীজপত্রী কাণ্ড এবং একবীজপত্রী মূল। মূলে কি সব আছে, একবীজপত্রীতে সব নাই। দেখো এন্ডোডার্মিস আর পেরিসাইকেল মূলে থাকে না, অনুপস্থিত, থাকে উপস্থিত। একবীজপত্রী উদ্ভিদে কি ভাস্কুলার বান্ডল বদ্ধ, কারণ কি ক্যাম্বিয়াম নাই। মূলে কি অরিয়। ঠিক আছে, এদের কি যেহেতু পরিচক্র কোনো নাই, এগুলো কি ভাস্কুলার বান্ডল গুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। আর মূলে কি সুন্দর মতো সাজানো থাকে। এই কাণ্ডে কি এন্ডার্ক, আর মূলে কি এক্সার্ক। মূলে কি, মূল মানে কি মেটাজাইলেম, ম ম ম, মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, মধ্যের দিকে। তাহলে এক্সার্ক মানে কি মেটাজাইলেম কেন্দ্রের দিকে। আর কাণ্ড কি, কাণ্ড নয়ডো, এন্ডার্ক, এন্ডার্ক মানে উল্টাটা, মেটাজাইলেম পরিধির দিকে। ঠিক আছে, শুধু একটা বৈশিষ্ট্য বিপরীত, যেটা হচ্ছে কাণ্ডে থাকবে মূলে থাকবে না, সেটা কি হাইপোডার্মিস বা অধোতক। ঠিক আছে, অধোতক বা হাইপোডার্মিসটা হচ্ছে গিয়ে তোমার কাণ্ডে থাকবে সব সময়, যেটা হচ্ছে কখনো মূলে থাকবে না। এটা কিন্তু লিখে দিছিলাম যে অনলি কাণ্ডে থাকে তোমার অধোতক, মনে আছে? দেখো তো, দেখো এই অনলি কাণ্ডে কি থাকে? অধোতক। তো এটা সাধারণত আসে না, এটা মাথায় রাখার দরকার নাই। ঠিক আছে, মেডিকেল ডেন্টালে আসে, তাই বলে দিলাম। তোমরা হচ্ছে ম্যাক্সিমাম জিনিস থাকে না একবীজপত্রী কাণ্ডে, ওটাই মনে রাখো। ওকে, এখন আসো দ্বিবীজপত্রী কাণ্ড আর একবীজপত্রী কাণ্ডের পার্থক্য। দেখো তো একবীজপত্রী কাণ্ড কি, এখানে আবার একা, তাই না? এদের ম্যাক্সিমাম জিনিস নাই। দেখো কাণ্ডরোম অনুপস্থিত, তারপরে কি পরিচক্র নাই, নাই দেখে কি বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। বদ্ধ মানে কি নো ক্যাম্বিয়াম, এদের কোনো ক্যাম্বিয়াম নাই, একবীজপত্রী কাণ্ডের উদাহরণ।
ঠিক আছে? আর দ্বিবীজপত্রী কি সব আছে, দ্বিবীজপত্রী কাণ্ডে কিন্তু সব আছে, কাণ্ডরোম আছে, পরিচক্র আছে। এদের কি সমদ্বিপার্শ্বীয় এবং মুক্ত। কেন সমপার্শ্বীয় মুক্ত কেন বা সমদ্বিপার্শ্বীয়, কারণ কি এদের ক্যাম্বিয়াম আছে, এবং মুক্ত কি জাইলেম ফ্লোয়েম একটা দিয়ে ফ্রি। ওকে, আর দুইটাতেই কিন্তু অধোতক থাকবে। যারা মেডিকেল এবং ডেন্টালে লুকায় লুকায় চান্স পেতে চাও, এই অধোতকের ব্যাপারটা পড়তে হবে। সেটা হচ্ছে দ্বিবীজপত্রীতেও অধোতক থাকবে, কারণ অধোতক কি একটা কাণ্ডের বৈশিষ্ট্য, অধোতক কি একটা কাণ্ডের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, দুইটাতেই অধোতক থাকবে। দ্বিবীজপত্রীতে যে অধোতকটা থাকবে এটা কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত, এবং একবীজপত্রীতে যে অধোতকটা থাকবে এটা স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। মেডিকেল ডেন্টালে বারবার আসে, আমি যেবার চান্স পাইছিলাম মেডিকেলে এটা আসছিল, এবং তোমাদের জাহিদ ভাই আর আমি কিন্তু সেম ব্যাচ, সো আমরা দুইজন যেবার চান্স পাইছিলাম এটা আসছিল। হ্যাঁ, ওকে, তাহলে এটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। ওকে, তাহলে দেখো নমুনা প্রশ্ন আর কি বলবো, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য সব পড়াইছি, সব পড়াইছি, মূলের অন্তর্গঠন এগুলো রিটেনে আসবে, তাই আমি আর পেছাবো না। তো তোমাদের সব থেকে ফেভারিট স্লাইডে আমি চলে আসছি ভাইয়া। লাগছে তোমাদের ক্লাস নিয়ে, তোমরা খুব সুন্দর আনসার দিছো। তো আমি এখন একটা কুইজ কুইজ খেলবো, তোমরা এখনই চলে যাও না, ঠিক আছে? কয়েকটা কুইজ কুইজ, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আচ্ছা ঠিক আছে, তোমরা ইভ্যালুয়েশন লঞ্চ করো, সমস্যা নাই, তারপরে আমরা কুইজ কুইজ খেলা শুরু করি। ওকে ওকে, হ্যাঁ পিক লাগবে, বললাম না পিকচার তো লাগবেই, অবশ্যই লাগবে। কুইজ কুইজ খেলবো হচ্ছে, আমাকে বলো পানি পত্ররন্ধ্র কোনটাতে দেখা যায় না? ঘাস, টমেটো, আলু, কচু, তাড়াতাড়ি। পানি পত্ররন্ধ্র কোনটাতে দেখা যায় না? ঘাস, টমেটো, আলু, কচু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ। তাসরিন, ডলি, ফাহিম, ইউসা, ঐশী, মারুফ, রাজীব। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখনের যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে তোমরা বলবা যে আহ উদাহরণ দিব, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকে, কথাটা সত্যি না মিথ্যা? তাড়াতাড়ি দেখি কতটুকু কি পড়ছো। ভেরি গুড, হুমায়ুন, বাঁধন, মারিফ, কি রিজওয়ান, প্রীতম, মিথ্যা। ভেরি গুড, তোমরা তো ভালো ক্লাস করতেছো, এই জন্য ভালো লাগতেছে। এবারে কোশ্চেন, ঠিক আছে, ক্লাসে ক্লাসে পড়া হয়ে যাবে। একবীজপত্রী কাণ্ডের, ঠিক আছে, ভাস্কুলার বান্ডলটা মুক্ত না বদ্ধ? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুক্ত না বদ্ধ? তাড়াতাড়ি। ভেরি গুড, বদ্ধ, কারণ এদের ক্যাম্বিয়াম থাকে না। গুড, ডলি, প্রতিমা, ঠিক আছে, নিঝুম, মেহেরিন, দিনা, রিয়াদ, তপু, জুবায়ের, বর্ষা, অনন্যা। ভেরি গুড ভাইয়া, আমাদের কুইজ খেলা শেষ। তো তোমরা কি আগে আমার ক্লাস পাইছো কখনো? একটু আমাকে বলো তো যে আগে কখনো আমার ক্লাস পাইছো নাকি? ওকে, পাইছো, অনেক বড়, তাহলে তো পরিচয় জানোই, আমি হচ্ছে ডক্টর অভ্র, এবং তোমাদের সাথে আছে হচ্ছে ডক্টর জাহিদ। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে মনে হয় তোমাদের লাস্ট ক্লাস। তো ভালো থাকো, আশা করি অনেক ভালো একটা জায়গায় চান্স পাও। থ্যাংক ইউ। ওকে, তাহলে ভালো থাকো, তাহলে লিভ নিয়ে নিচ্ছি আমরা। ঠিক আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ। পিডিএফটা একটু আপলোড করে দিন। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ, তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো। হ্যাঁ, সুফিয়ান ক্লাস, ভাই। জি ভাইয়া। ও আচ্ছা, কিছু বলি, ওদের অনেক প্রশ্ন ছিল যেগুলো বলছিলাম পরে অ্যান্সার দিব আর কি। আচ্ছা আচ্ছা, একটু অন করি যেহেতু লাস্ট ক্লাস ওদের সাথে। আচ্ছা, তোমাদের সাথে লাস্ট ক্লাস ছিল আজকে। যাই হোক, তোমাদের অনেক কোশ্চেন, এখানে আমি কিছু কোশ্চেন ডিসমিস করে দিছি। ডিসমিস করার কারণও আছে এখানে, কারণ প্রিপারেশন নিয়ে তোমরা বলো যে ভাইয়া পড়াশোনার সিস্টেমটা কিরকম হবে। আমি গণহারে বলতে পারি না, আমি যেরকম করছি আমারটা আমি বলতে পারি। ধরো তুমি যখনই তোমার এই স্লাইডটা পড়ানো হচ্ছে, স্লাইডের মধ্যে তুমি দাগায় রাখবা যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অথচ তুমি ভুলে যাও, এই জিনিসগুলো তুমি স্লাইডে দাগায় রাখবা। অথবা যে বই পড়ো, প্রিপারেশন বুক, কনসেপ্ট বুক, মেইন বুক, সেখানে দাগায় রাখবা অন্য কোনো কালি দিয়া, যে এইটা তোমার পরীক্ষার আগের জন্য পড়বা তুমি, মানে বেশি ইম্পর্টেন্ট এবং তুমি ভুলে যাও, এইরকম জিনিসগুলো দাগায় রাখবা। পরীক্ষার আগের 2 থেকে 3 দিন আগে থেকে তুমি ওইগুলো রিভাইজ শুরু করবা, কারণ পরীক্ষার আগে সবগুলো রিভাইজ দেওয়া সম্ভব না। আর বুয়েটের মধ্যে কততে নিবে সাধারণত বাংলা, এই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এগুলা দিয়ে হিসাব করে, তো বাংলা দিয়েও হিসাব করে। সো 25 চায়, প্রত্যেকটাতে 5 হইলে 5 5 25, কখনো 24 চায়, রেজাল্ট যেবার খারাপ হয় 23, 23.5, 24 এরকম চায়। সেটা সার্কুলার দিলে বোঝা যাবে। আর কে কোন সাবজেক্ট পাবা কিনা এটা হচ্ছে ভার্সিটির সার্কুলার দেওয়া ছাড়া আমরা এগুলো মাথায় নিয়ে ঘুরতে পারি না। আর পরীক্ষা, অনলাইন ক্লাস, অনলাইন কোচিং কবে থেকে শুরু হবে এটা উদ্বাস তোমাকে জানাই দিবে। আর পরীক্ষার চাপ যখন উঠবে তখন তুমি বুঝতে পারবা। একটা জিনিস মনে রাখবা, টাইম খুব শর্ট, এবং এই টাইমে এসে অনেকে কি হয়ে যায়, পদ থেকে সরে যায়, ডিসকোয়ালিফাইড হয়ে যায়। মানে তোমার কাছে দৌড়াইতে দৌড়াইতে মনে হচ্ছে অনেকক্ষণ তো দৌড়াইলাম, একটু রেস্ট নেই। তুমি যখন রেস্ট নিচ্ছ তুমি তখন কচ্ছপ হয়ে যাচ্ছ, ওই খরগোশ হয়ে যাচ্ছ, মনে রাখবা। তুমি যদি যখনই যখনই তুমি খরগোশ হবা, তখনই কচ্ছপ তোমাকে
টপকায় যাবে, মানে তোমার গোল্ডেন এ প্লাসেরও দাম থাকবে না। দেখবা এর অনেক কম রেজাল্ট নিয়ে একজন তোমার থেকে আগায় গেছে। সো এটা করা যাবে না, জীবনে কোনো আক্ষেপ রাখা যাবে না। আক্ষেপ মানে এটা বলতেছি যে তোমার কম পরিশ্রমের কারণে তোমার যদি চান্স না হয় তাহলে সারা জীবন তুমি নিজেকে দোষারোপ করে যাবা। এই দোষারোপটা তুমি কখনো রাখবা না। স্লাইডে দাগাবো কিভাবে তোমরা, আমি বলছি স্লাইড গুলো প্রিন্ট করে রেখে দিবা, এই কাজটুকু অন্তত করো। এই প্রত্যেকটা স্লাইডের যে পিডিএফ এটা প্রিন্ট করে রেখে দিবা, আর প্রিন্ট করে ওটার মধ্যে তুমি দাগাবা, ঠিক আছে? এই কাজটা করবা। ওকে, আর তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। অনেকদিন তোমাদের ক্লাস, আমি, শুভ্র, অব্র, তারপর হচ্ছে আদনান, অনেকেই তোমাদের ক্লাস নিছে। তো তোমরা সবার জন্য, আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। আর পড়াশোনা ছাড়া এখন তোমাদের কোনো কাজ নাই, তোমাদের রিকোয়েস্ট থাকবে ভার্সিটিতে চান্স পাও, এরপরে জীবন দেখবে অনেক সুন্দর, ঠিক আছে? তুমি যখন অন্য কারো চাইতে আগায় যাবে এটার মধ্যে বিশাল একটা তৃপ্তি আছে। আর তোমার ফ্রেন্ড যদি চান্স পায় আর তুমি চান্স না পাও, তাহলে এটা এমন একটা কষ্ট, সইতেও পারবে না আর তুমি কাউকে বলতেও পারবে না। আর পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, পরীক্ষার হলটা খুবই মানে ডেঞ্জারাস একটা জায়গা। একটু বলি তোমাদের, ডেঞ্জারাস জায়গা এই কারণে যে ওইখানে কমন কিছু প্রশ্ন আমাদের মিস্টেক হয়ে যায়। মানে আমি পারি, কিন্তু যে আমার দুইটা প্রশ্ন এরকম হয়েছে, আমি জানি এটার অ্যান্সার সি অথবা ডি, আমি দাগাইছি এ অথবা বি, এরকম ভাবে আমি অ্যান্সার জানা কোশ্চেন দাগানোর সময় আমি ভুল করছি। অথবা তুমি দেখবে একটা ম্যাথ পরীক্ষার হলে কখনোই কোনো প্রশ্ন নিয়ে গবেষণা করা যাবে না, তোমাকে সায়েন্টিস্ট হওয়া যাবে না পরীক্ষার হলে। একটা জিনিস পেচ লেগে গেছে, কুইট করে দাও, ওটা থেকে বাদ দিয়ে অন্যটাতে চলে যাও। যদি তুমি কোনো গবেষণা করতে লাগো তাহলে তোমার পরীক্ষা এখানেই শেষ, এখানেই শেষ, মনে রাখবা। এটা গবেষণা করা যাবে না পরীক্ষার হলে, যেটা পেজ লেগে গেছে ওটা বাদ দিয়ে দিবা, লাস্টের সময় পেলে ওটাতে আবার আসবা। আর সেকেন্ড কথা হচ্ছে, আগে থেকে বেশি বেশি পরীক্ষা দিবা, তাহলে পরীক্ষার হলের ভয় কাটবে, কোশ্চেন অ্যান্সার করার প্যাটার্ন তোমার ডেভেলপ হবে, এবং সহজ কোশ্চেন মিস করার যে টেন্ডেন্সি আমাদের, ওটা তোমার কি হবে, ওটা কারেকশন হবে। এই জন্য বেশি বেশি পরীক্ষা দিবা, এবং প্রত্যেকটা পরীক্ষাকে মনে করবা তুমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছ, তাইলেই পরীক্ষার ভীতি কাটবে, নার্ভ কন্ট্রোল হবে, এবং সহজ কোশ্চেন মিস করা থেকে তুমি বিরত থাকবা। তোমাদের জন্য শুভকামনা থাকলো, ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তোমাদের সাথে মনে হয় আমাদের আজকেই শেষ ক্লাস। বেশ সময় নষ্ট না করে, যেহেতু তোমাদের রেজাল্ট দিয়ে দিছে, বাসায় ভালো করে প্রিপারেশন নাও। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের ভার্সিটির পরীক্ষার প্রস্তুতি সার্কুলার দিতে পারে। সেইভাবে আর সময় নষ্ট না করে বাসায় ভালো করে পড়াশোনা করো। ওকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। অফলাইনে এক্সাম শুরু হলে তোমাদের জানাবো ভাইয়া। এখনো আমাদের ডিসিশন আসে নাই অফলাইনে শুরু হবে কি না। তো আমরা এই বিষয় নিয়ে একটা সেমিনার করব, সেমিনারে এই ডিটেলস তোমরা জানতে পারবা।